গুড আফটারনুন বন্ধু। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে যে খুব সুন্দর এবং খুব লজিক্যাল একটা টপিক। কেন লজিক্যাল টপিক বললাম? কারণ হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা ইউক্যারিওটিক সেলের যা যা পার্ট নিয়ে আলোচনা করেছি, যা যা অংশ নিয়ে আলোচনা করেছি, তার সমস্ত কিছুর কিন্তু কন্ট্রোলার হচ্ছে এই নিউক্লিয়াস। নিউক্লিয়াস যদি না থাকতো কোনোভাবেই সেই যা কিছু সেলের মধ্যে ঘটে যাচ্ছে সমস্ত প্রসেসকে কন্ট্রোল কিন্তু করা যেত না। অর্থাৎ মোদ্দা কথা বলতে গেলে একটা সেলের স্ট্রাকচারাল এবং ফাংশনাল যে একটা কন্টিনিউটি করছে, সেই কন্টিনিউটি করার পিছনে কিন্তু নিউক্লিয়াসের একটা বড় অবদান রয়েছে। সেটা কীভাবে কোত্থেকে আসছে সেটা যদি আমাদের বলতে হয়, যে একটা পেরেন্ট চেন থেকে যখন যখন অফস্প্রিংয়ের মধ্যে কোনো একটা ক্যারেক্টার স্থানান্তরিত হচ্ছে, সেটা কিসের মাধ্যমে স্থানান্তরিত হচ্ছে? সেটা স্থানান্তরিত হচ্ছে তার জিনের মাধ্যমে। অর্থাৎ জিন মানে হচ্ছে তার ডিএনএর মাধ্যমে স্থানান্তরিত হচ্ছে। এই যে জিন বা ডিএনএর মাধ্যমে যে স্থানান্তরিত হচ্ছে সেটা অ্যাকচুয়ালি থাকছে কোথায়? সেটা থাকছে হচ্ছে ক্রোমোজোমে। ক্রোমোজোম কোথায় থাকছে? ক্রোমোজোম থাকছে আমাদের হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। তাহলে যে টপিকটা কি? টপিকটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। খুব সুন্দর এবং খুব গুরুত্বপূর্ণ টপিক। টপিকটার নাম হচ্ছে কি? টপিকটার নাম হচ্ছে আমাদের নিউক্লিয়াস। খুব সুন্দর এবং খুব গুরুত্বপূর্ণ টপিক, খুব লজিক্যাল টপিক। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াস সম্পর্কে প্রথম বলতে গেলে যে জিনিসটা আমাদের প্রথম মাথায় আসে সেটা হচ্ছে যে নিউক্লিয়াস যে কথাটা বলছি, নিউক্লিয়াস এই নিউক্লিয়াসকে প্রথম তো কেউ দেখেছিল? নিউক্লিয়াসের আকার দেখতে কেমন সেটা তো প্রথম কেউ দেখেছিল। সেটা কে দেখেছিল? সেটা দেখেছিলেন বিজ্ঞানী আমাদের রবার্ট ব্রাউন। ফার্স্ট অবজার্ভ করেন 1831-এ, অর্থাৎ 1831 খ্রিস্টাব্দে। ইন 1831 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট ব্রাউন ফার্স্ট অবজার্ভ করেন observed by রবার্ট ব্রাউন। ঠিক আছে, পরবর্তীকালে আরও অনেক বিজ্ঞানী এসেছেন। বিজ্ঞানীরা তারা দেখেছেন বিভিন্ন রকম তার আকার আকৃতি সম্পর্কে তারা বলেছেন। কিন্তু একটা জিনিস যেটা আমাদেরকে এর পরে যেটা জানতে হয় সেটা হচ্ছে বিজ্ঞানী ফ্লেমিং সর্বপ্রথম সেটাকে একটা স্টেন মানে কি, কালার দিয়ে তাকে স্টেনিং করে তাকে প্রথম পর্যবেক্ষণ করেন এবং দেখেন যে তার প্রপারলি আকৃতি কেমন। তাহলে কি এই জিনিসটা মনে রাখতে হবে? সেটা হচ্ছে যে বিজ্ঞানী ফ্লেমিং ফার্স্ট স্টেন নিউক্লিয়াস টু অবজার্ভ। ঠিক আছে, তিনি প্রথম নিউক্লিয়াসকে স্টেন করেন কিসের জন্য? অবজার্ভ করবার জন্য। বোঝা গেল? এইটা হচ্ছে যে মোটামুটিভাবে একটা স্ট্রাকচারগত দিক থেকে একটা মানে জাস্ট প্রথম কে দেখেছিলেন? বিজ্ঞানী রবার্ট ব্রাউন প্রথম দেখেছিলেন। এবং ফ্লেমিং হচ্ছে এমন একজন বিজ্ঞানী যিনি প্রথম স্টেন অর্থাৎ কালারটাকে ব্যবহার করেছিলেন কিসের জন্য? নিউক্লিয়াসকে অবজার্ভ করবার জন্য। এটা গেল মোরাললেসভাবে নিউক্লিয়াসের প্রথম যদি আলোচনা বিষয়বস্তু বলা হয় তাহলে এটা হচ্ছে এর আলোচনার বিষয়বস্তু। নেক্সট যে জিনিসটা আমাদের বলতে হবে যে একে নিউক্লিয়াসকে প্রথম কোথায় কিভাবে দেখতে পাওয়া যায়, মানে নিউক্লিয়াসকে দেখার জন্য আমাদের কি কোথাও কি কোনো পার্টিকুলার কোনো ফেজ কি রয়েছে যে ফেজের মাধ্যমে আমরা নিউক্লিয়াসকে দেখতে পাবো? হ্যাঁ, সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে পরবর্তী পয়েন্ট, হুইচ ফেজ ইজ বেস্ট ফর লুকিং এ নিউক্লিয়াস। প্রশ্নটা হচ্ছে এইভাবে হবে, হুইচ ফেজ ইজ বেস্ট ফর লুক or see the structure of nucleus? কোনটা, কোন ফেজটা? উত্তর হচ্ছে একটাই, সেটা হচ্ছে দুটো ফেজে দেখতে পাওয়া যায়। কি দুটো ফেজ? প্রথম ফেজ হচ্ছে একটা হচ্ছে যে আমাদের ইন্টারফেজ দশা, যদি ইন্টারফেজ দশা হয় সেইটা। আর হচ্ছে এম ফেজের আমার মেনলি হচ্ছে যে সেটা হচ্ছে যে এম ফেজের মেনলি হচ্ছে যে এম ফেজ, অর্থাৎ হচ্ছে ইন্টারফেজ এবং এম ফেজ। তাহলে কি অপশান? উত্তরটা কি? উত্তরটা হচ্ছে যে ইন্টারফেজ কমা দিয়ে এম ফেজ। এবার দেখো এই দুটোর জায়গাতে কেন দেখতে পাওয়া যায়, তার কারণ হচ্ছে এটাই সেটা হচ্ছে যে এই দুটো জায়গাতে, যেমন যদি এম ফেজের কথা বলি, আমাদের যে সেল সাইকেলটা যে আমাদের হচ্ছে, সেল সাইকেলটা কীরকম? সেল সাইকেল এটা যদি একটা চক্র হয়, এই চক্রটার মধ্যে
এটা কি, এটা হচ্ছে G1 ফেজ, এটা হচ্ছে আমাদের S ফেজ, এটা হচ্ছে G2 ফেজ, এটা হচ্ছে M ফেজ। ঠিক আছে, এই এম ফেজের মধ্যে যদি স্পেসিফিক্যালি বলা হয় তাহলে হচ্ছে যে প্রোফেজ মেটাফেজ দশায়, মেটাফেজ দশাতে বেশি দেখতে পাওয়া যায়। কেন দেখতে পাওয়া যায়? কারণ হচ্ছে যে মেটাফেজ দশার পরে অ্যানাফেজ দশা, মানে দুটো উভয়ের ক্ষেত্রেই এই সময় কী হয়, এই সময় হচ্ছে যে সেই মানে নিউক্লিয়াসের মধ্যে থাকা যে ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন সূত্র, সেইটা কি, সেটা হচ্ছে যে ক্রোমাটিন যে ফাইবারটা থাকে সেটা কুণ্ডলীকৃত মানে কনডেন্স হয়। কেন কনডেন্স হয়? কারণ হচ্ছে যে এর পরবর্তী স্টেজে গিয়ে কনডেন্স হচ্ছে। এবার এম ফেজের যে মেটাফেজ দশা অ্যাকচুয়ালি কনডেন্স কেন হচ্ছে? মেটাফেজ দশা কনডেন্স হচ্ছে কারণ হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, তারপর হচ্ছে অ্যানাফেজ দশায় কী হয়? অ্যানাফেজ দশায় হচ্ছে আমাদের যে স্পিন্ডল ফাইবার, সেই স্পিন্ডল ফাইবারের উপস্থিতিতে সেইটা নন সিস্টার ক্রোমাটিডে পরস্পর ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে দুটো অফস্প্রিংয়ের সেলের মধ্যে ট্রান্সফার হচ্ছে ডিএনএটা, অর্থাৎ ডিএনএ বলতে ক্রোমাটিনটা ট্রান্সফার হচ্ছে। সেই ক্রোমাটিন তন্তুটা যেটা ট্রান্সফার হচ্ছে সেটা যদি কুণ্ডলীকৃত না হয়, সেটা যদি কনডেন্স না হয়, তাহলে একটা সেল থেকে যখন সে ডিভাইড হয়ে দুটো সেলে যাচ্ছে, এই অফস্প্রিং সেলের মধ্যে যখন যাচ্ছে বা এই অফস্প্রিং সেলের মধ্যে যখন যাবে, তাহলে সেটাকে যদি কুণ্ডলীকৃত বা কনডেন্স যদি আমি না করতে পারি, তাহলে সম্পূর্ণরূপে ইকুয়ালি ডিভিশনটা আসবে না, বা ইকুয়ালি ডিভিশনটা আমরা করতে পারবো না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই দুটো স্টেজের ক্ষেত্রে নিউক্লিয়াসের উপরে যা কিছু আবরণ, মানে নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণরূপে ডিসঅ্যাপিয়ার করে যায়, নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণরূপে ডিসঅ্যাপিয়ার করে যায়। যে ডিসঅ্যাপিয়ার করে যাওয়ার জন্য এইখানে থাকা যে প্রপারলি যে তোমার হচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে থাকা যে ক্রোমাটিন জালিকা, সেটাকে আমরা সম্পূর্ণরূপে ভিজিবল হয়, সম্পূর্ণরূপে আমরা দেখতে পাই। ক্রোমাটিন যখন আমাদের নিউক্লিয়ার মেমব্রেন থাকে তখন তার উপর দিয়ে ভিজিবল করা ততটা সম্ভবপর হয় না যতটা এইখানে হয়। বোঝা গেল? এইটা হলো তাহলে হচ্ছে যে হুইচ ফেজ ইজ বেস্ট ফর লুক অর সি দ্য স্ট্রাকচার অফ এ নিউক্লিয়াস। একটা হচ্ছে ইন্টারফেজ দশা, একটা হচ্ছে যে এম ফেজের মধ্যেও যদি স্পেসিফিক্যালি বলতে হয় তাহলে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের মেটাফেজ দশা। এবার ইন্টারফেজ দশার নিউক্লিয়াস জেনারেলি কতগুলো কি থাকে সেটা নিয়ে বলতে হবে। জেনারেলি ইন্টারফেজ দশায় নিউক্লিয়াস কতগুলো থাকে? নিউক্লিয়াস থাকে তোমার হচ্ছে যে সিঙ্গেল নিউক্লিয়াস থাকে, তবে কিছু ক্ষেত্রে ডাবল নিউক্লিয়াসও দেখতে পাওয়া যায়। যেমন হচ্ছে প্যারামিসিয়ামের ক্ষেত্রে দুটো নিউক্লিয়াস থাকে। কি নিউক্লিয়াস থাকে? একটা থাকে সাইজে বড়, তার নাম কি? তার নাম হচ্ছে ম্যাক্রোনিউক্লিয়াস। একটা থাকে সাইজে ছোট, তার নাম কি? তার নাম হচ্ছে মাইক্রোনিউক্লিয়াস। তাহলে মাইক্রোনিউক্লিয়াস নিয়ে একটা প্যারামিসিয়াম সেলের মধ্যে কটা নিউক্লিয়াস রয়েছে? দুটো নিউক্লিয়াস। কিন্তু ইন জেনারেলি একটা সেলের মধ্যে সিঙ্গেল নিউক্লিয়াসই থাকে। ঠিক আছে, সিঙ্গেল নিউক্লিয়াসই থাকে। আবার কোনো ক্ষেত্রে দেখতে পাই আমরা, কোনো ক্ষেত্রে আমরা নিউক্লিয়াস দেখতেই পাই না। যেমন হচ্ছে যে আমাদের প্ল্যান্ট সেলের ক্ষেত্রে থাকা সিপটিউব সেল, আর আমাদের হিউম্যান বডির ক্ষেত্রে থাকা হচ্ছে আমাদের আরবিসি। এই দুটোর ক্ষেত্রে আমরা নিউক্লিয়াস দেখতেই পাই না। তাহলে একটা জিনিস মাথায় প্রথম প্রশ্ন জাগবে যে সিপটিউব সেলের মধ্যে যেমন নিউক্লিয়াস দেখতে পাচ্ছি না, আরবিসির মধ্যে যেমন নিউক্লিয়াস দেখতে পাচ্ছি না, তাহলে কি এরা উৎপত্তিগতভাবে দিক থেকে কি এদের মধ্যে নিউক্লিয়াস থাকে না? না, কথাটা সম্পূর্ণ কিন্তু ভুল। কেন ভুল? কারণ হচ্ছে যে আরবিসি অ্যাজ এ ম্যাচিওর স্টেজে গিয়ে তার মধ্যে নিউক্লিয়াসটা অ্যাবসেন্ট হয়ে যায়। মানে যখন সে তৈরি হচ্ছে, যখন সে প্রডিউস হচ্ছে, সেই প্রোডাকশনের সময়, সেই প্রডিউসের সময় আরবিসির মধ্যে কিন্তু নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। বাট আফটার ম্যাচিউরিটির পরে তার মধ্যে কিন্তু নিউক্লিয়াসটা ডিসঅ্যাপিয়ার করা যায়, অর্থাৎ সেটা ইননিউক্লিয়েটেড কন্ডিশনে চলে আসে। সেই কারণে আরবিসির মধ্যে কিন্তু পরিণত অবস্থায়, অর্থাৎ ম্যাচিউর অবস্থায় তার মধ্যে কোনো নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় না। তাহলে এবার যে জিনিসটা আমরা বলবো সেটা হচ্ছে ইন্টারফেজ নিউক্লিয়াস সম্পর্কে আমরা যেটা বললাম সেটাই লিখবো, ইন্টারফেজ নিউক্লিয়াস সম্পর্কে আমি যেটা লিখবো সেটা হচ্ছে যে ইন জেনারেল, সাধারণ কথা, কিন্তু ইন জেনারেল সাধারণত ইন ওয়ান সেল কমা দিয়ে ওয়ান নিউক্লিয়াস প্রেজেন্ট। একটা সেলের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, বাট কিন্তু প্যারামিসিয়াম হচ্ছে এমন একটা অর্গানিজম যার মধ্যে একটা সেলের মধ্যে কিন্তু দুটো নিউক্লিয়াস থাকে। বাট ইন প্যারামিসিয়াম two nucleus present. প্যারামিসিয়াম দেখতে কেমন? ঠিক আছে, ওকে। এর মধ্যে দুটো নিউক্লিয়াস থাকে, একটা হচ্ছে মাইক্রোনিউক্লিয়াস, একটা হচ্ছে ম্যাক্রোনিউক্লিয়াস। এটা হচ্ছে ম্যাক্রোনিউক্লিয়াস ধরা যাক, এটা হচ্ছে মাইক্রোনিউক্লিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্রোনিউক্লিয়াস, এটা কি? এটা হচ্ছে মাইক্রোনিউক্লিয়াস।
ওকে, বোঝা গেল। এবার হচ্ছে যে আরবিসির মধ্যে এবং যে শিপ টিউব সেলের মধ্যে যে নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকে সেটা লিখবো, হয় নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট, হয় নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট, হয় নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট, কোথায় নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকে। ঠিক আছে, প্রথম উত্তরটা কী হবে? প্রথম উত্তরটা হচ্ছে এটাই, আমাদের রেড ব্লাড সেল এবং প্ল্যান্ট সেলের ক্ষেত্রে শিপ টিউব সেল। তাহলে উত্তর কী হবে? আরবিসি দেন শিপ টিউব সেল। এবার যেটা তথ্যটা সেটা লিখে দিই, যে আরবিসির মধ্যে কিন্তু তো প্রথম থেকে কিন্তু ইয়ে থাকে না, আরবিসির মধ্যে কিন্তু প্রথম থেকে আমাদের আর যে নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকে সেরকম নয়। আরবিসি ম্যাচুরিটি, আফটার ম্যাচুরিটির পর আরবিসি কিন্তু নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার করে। ঠিক আছে, আনানটা ভুল হয়েছে, SIEVE শিপ টিউব সেল। ওকে, তাহলে এটা লিখি যে ইন আরবিসি in primary stage of RBC, RBC primary stage nucleus present, but কিন্তু when it is mature, যখন সে ম্যাচিউরিটি প্রাপ্ত হচ্ছে, when it is mature, then তখন it বা then তখন the nucleus is disappear। ডিসঅ্যাপিয়ার্ড মানে এটা কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে ইনিউক্লিয়েটেড কন্ডিশন। এটা কি? এটা হচ্ছে ইনিউক্লিয়েটেড কন্ডিশন। তাহলে বোঝা গেল এই চ্যাপ্টারটা কি বললাম, এই পুরো পেজটাতে কি বললাম? পুরো পেজটাতে বললাম যে নিউক্লিয়াস হচ্ছে যে খুব সুন্দর একটা টপিক। কেন টপিক? কারণ হচ্ছে নিউক্লিয়াস একটা যে এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত আমরা যা কিছু সেল বলেছি, বিশেষত ইউক্যারিওটিক সেল না প্রোক্যারিওটিক সেল, অবভিয়াসলি ইউক্যারিওটিক সেল, সেই ইউক্যারিওটিক সেলের সমস্ত কিছু কিন্তু নির্ধারণ করছে, সমস্ত কিছু নির্ধারণ করছে আমাদের কিন্তু নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস সম্পর্কে বলতে গিয়ে তাহলে নিউক্লিয়াসটা হচ্ছে খুব সুন্দর একটা টপিক। যে টপিকটা নিয়ে কি আলোচনা করবে, যে টপিকটা নিয়ে বলতে হবে, যে এই টপিকটা নিউক্লিয়াসটা নিয়ে বলতে গেলে প্রথম যে জিনিসটা আমাদের মাথায় আসে যে নিউক্লিয়াসটা দেখতে কেমন এবং তাকে প্রথম কে দেখেন, সেটা দেখেন কি 1831 খ্রিস্টাব্দে প্রথম অবজার্ভ করেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন। ঠিক আছে, তার পরবর্তী ক্ষেত্রে কি? পরবর্তী ক্ষেত্রে ফ্লেমিং বিজ্ঞানী, তিনি ফার্স্ট সেটাকে স্টেনিং করেন, ফার্স্ট স্টেন করেন নিউক্লিয়াসকে টু অবজার্ভ, দেখতে দেখতে সেটাকে প্রথম কালার দিয়ে, ডাই দিয়ে ব্যবহার করে তিনি সেটাকে স্টেনিং করেন। ওকে, তারপরে তার পরবর্তী যে প্রশ্নটা আসে যে নিউক্লিয়াসকে আমরা দেখবো, নিউক্লিয়াসকে আমরা যে মাইক্রোস্কোপের তলায় যে দেখবো, সেটাকে কখন দেখবো? যে কোনো সময় কি দেখতে পাবো? না, যে কোনো সময় দেখতে পাবো না। সেই প্রশ্নটাই করা হচ্ছে, হুইচ ফেজ ইজ বেস্ট ফর দ্য লুক অর সি দ্য স্ট্রাকচার অফ এ নিউক্লিয়াস। একটা নিউক্লিয়াসের স্ট্রাকচার দেখতে কোন ফেজটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইন্টারফেজেস আমরা দেখতে পারি, অথবা হচ্ছে যে মাইটোটিক ফেজ আমরা দেখতে পারি। কেন এই দুটো ফেজকে গুরুত্বপূর্ণ বলা হলো? কারণ হচ্ছে এই দুটো ফেজের সময় কি হয়, এই দুটো ফেজের সময় যখন সেল সাইকেল, সেল ডিভিশন পড়ানো হবে, তখন এই দুটো ফেজ কখন কি হিসাবে থাকছে সেটাকে আরও ডিটেলসে বলা হবে। কিন্তু এখানে যেটা বলা হলো, কেন বলা হলো? কারণ হচ্ছে যে এখানে এই দুটো ক্ষেত্রে কী হয়, নিউক্লিয়ার মেমব্রেন অ্যাবসেন্ট হয়, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে এম ফেজের যে মেটাফেজ, স্পেসিফিক্যালি যদি মেটাফেজ বলা হয়, এম ফেজের মেটাফেজে কী হচ্ছে, অ্যাকচুয়ালি সেখানে ক্রোমাটিন তন্তুগুলো বা ক্রোমাটিন ফাইবারগুলো সেগুলো কনডেন্স হয়। কেন কনডেন্স হয়? পরবর্তী স্টেজ কি? পরবর্তী স্টেজ হচ্ছে আমাদের অ্যানাফেজ, সেখান থেকে অফস্প্রিংয়ের সেলে ডিএনএটা ইকুয়ালি ট্রান্সফার হবে, সেই কারণে। বোঝা গেল? দেন হচ্ছে যে আমাদের যে এই যে ইন্টারফেজেস আর নিউক্লিয়াস সম্পর্কে একটুখানি যেটা বলছি, ইন জেনারেলি ইন্টারফেসেসের যে কোনো ক্ষেত্রে একটা সেলের মধ্যে একটা মাত্র নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। বাট কিন্তু প্যারামেসিয়ামের মধ্যে একটা সেলের মধ্যে দুটো নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। বাট ইন প্যারামেসিয়াম টু নিউক্লিয়াস প্রেজেন্ট ইন ওয়ান সেল, টু নিউক্লিয়াস প্রেজেন্ট ইন ওয়ান সেল।
একটা সেলের মধ্যে দুটো নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। যেমন এই যে প্যারামিসিয়ামের মধ্যে একটা বড় নিউক্লিয়াস একটা ছোট নিউক্লিয়াস থাকে, বড়টাকে ম্যাক্রো ছোটটাকে মাইক্রো নিউক্লিয়াস বলে। ওকে, দেন তারপরে বলছে কি হয় নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট, কোথায় নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকে? নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকে আমাদের হচ্ছে আরবিসিতে, সিপ টিউব সেলের মধ্যে। এবার একটা জিনিস মনে প্রশ্ন জাগতে পারে, আরবিসির মধ্যে কি প্রথম থেকে নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকে? না, আরবিসির মধ্যে প্রথম থেকে নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকে না, সেটাই বলা হচ্ছে ইন প্রাইমারি স্টেজ অফ আরবিসির প্রাইমারি স্টেজে নিউক্লিয়াস কিন্তু প্রেজেন্ট থাকে। বাট কিন্তু হোয়েন যখন ইট ইজ ইন ম্যাচিওর, যখন সেটা ম্যাচিওর হচ্ছে, দেন দ্য নিউক্লিয়াস ইজ ডিসঅ্যাপিয়ার, তখন নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার হচ্ছে। এবং এই কন্ডিশনটাকে কি বলে? এই কন্ডিশনটাকে বলছে আমাদের ইনিউক্লিয়েটেড কন্ডিশন। কি কন্ডিশন বলে? ইনিউক্লিয়েটেড কন্ডিশন। এবার যে জিনিসটা বলা হবে সেটা হচ্ছে নিউক্লিয়াস সম্পর্কে কিছু কিছু টার্ম বলা হবে, নিউক্লিয়াসের কিছু কিছু টার্ম, সেই টার্মগুলো কিছু কিছু টার্ম বলতে কি নিউক্লিয়াস সম্পর্কে, যে নিউক্লিয়াসে ইনিউক্লিয়েটেড কন্ডিশন কোনটা, প্রো নিউক্লিয়াস কোনটা, এই সম্পর্কিত কিছু 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 শব্দ আছে, যে শব্দগুলোর মানে কি সেটা আমাদের জানতে হবে। এটা তাহলে টোটালটা বোঝা গেল। তাহলে নেক্সট যেটা কি, নেক্সট হচ্ছে নিউক্লিয়াসের মধ্যেই যে পার্টটা পড়বো, ছোট 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 তত্ত্ব আছে, ছোট ছোট কাকে বলে আছে যে ব্যাপারগুলো, সেইগুলো টার্মগুলো একটু জেনে নিই। প্রথম যে টার্মটা আমরা পড়বো, প্রথম যে টার্মটা সেটা হচ্ছে ইউক্যারিয়ন। প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে ইউক্যারিয়ন। কি পড়বো? প্রথম যে টার্মটা আমরা পড়বো সেটা হচ্ছে ইউক্যারিয়ন। ইউক্যারিয়ন কথাটার কি, হোয়াট ইজ ইউক্যারিয়ন? যদি বলে আমাদের ইউক্যারিয়ন কি, ইউক্যারিয়ন কিন্তু কিচ্ছু নয়। ইউক্যারিয়নের ঠিক অপর একটা পাশাপাশি রিলেটেড শব্দ কি, পাশাপাশি পরের যেটাই লিখবো, জাস্ট পরের যেটা লিখবো সেটা হচ্ছে যে আমাদের ডাইক্যারিয়ন। কি লিখবো? ডাইক্যারিয়ন অথবা হোমোক্যারিয়ন। ওকে, তাহলে এবার কি আমরা বলতে পারবো ইউক্যারিয়ন আর ডাইক্যারিয়ন দুটো তো সেম, প্রায় নিয়ারলি রিলেটেড। তাহলে ইউ মানে কি সিঙ্গেল থাকবে, অর্থাৎ ডাই মানে কি ডাবল থাকবে। ডাই কথাটার অর্থ কি, এখানে এই যে ডাই কথাটা ব্যবহার করেছি, ডাই মানে কি থাকবে? ডাই মানে ডাবল থাকবে, ডাবল। ডাই মানে কটা থাকবে? ডাই মানে ডাবল থাকবে। তাহলে ইউ হচ্ছে সিঙ্গেল। তাহলে কি, তাহলে হচ্ছে যে যখন একটা কোষে কেবলমাত্র একটা নিউক্লিয়াস থাকে তখন তাকে কি বলা হবে? তখন তাকে বলা হবে ইউনিউক্লিয়াস। হোয়েন ওয়ান নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট ইন ওয়ান সেল দেন ইট ইজ কল্ড ইউক্যারিয়ন। তাহলে কি বললাম? হোয়েন one nucleus is present in one cell then it is called ইউক্যারিয়ন। তখন তাকে ইউক্যারিয়ন বলা হবে। ঠিক আছে, পরেরটা কি তাহলে? পরেরটা হচ্ছে যে ডাইক্যারিয়ন বা হোমোক্যারিয়ন। হোমো কথাটার মানে কি, একটা জিনিস, হোমো কথাটার মানে কি, এই যে হোমো কথাটার মানে কি? হোমো কথাটার মানে কিন্তু সেম। তাহলে কি বললাম? হোমো কথাটার মানে কি? হোমো কথাটার মানে হচ্ছে কিন্তু সেম, অর্থাৎ অ্যাট এ টাইম ডাইক্যারিয়ন অর দিয়ে লিখেছি আমি হোমোক্যারিয়ন, তার মানে ডাবল, ডাই মানে ডাবল তো থাকবে, ঠিক আছে, বাট সেমও থাকবে কিন্তু। এখানে যে হোমো, এই হোমো কথাটার মানে কিন্তু সেম, ঠিক আছে, হোমো কথাটার মানে কিন্তু সেম। তার মানেটা হচ্ছে এটাই যে একটা সেলের মধ্যে যখন দুটো নিউক্লিয়াস থাকবে, বাট দুটো নিউক্লিয়াস যখন সেম হবে তখন তাকে বলা হচ্ছে ডাইক্যারিয়ন বা হোমোক্যারিয়ন। তার মানে কি, হোয়েন ওয়ান নিউক্লিয়াস নয় টু সেম নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট ইন ওয়ান সেল দেন ইট ইজ কল্ড ডাইক্যারিয়ন বা হোমোক্যারিয়ন। বোঝা গেল? তাহলে হচ্ছে যে টু সেম নিউক্লিয়াস is present in one cell. It is called dikaryon.
এর পরের 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 যেটা মানে যে কথাটা বলবো সেটা কি, সেটা হচ্ছে যে পলিক্যারিয়ন। পরের যেটা বলবো সেটা হচ্ছে পলিক্যারিয়ন। দেখো একটা জিনিস, নামের মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে আছে। পলি কথাটার মানে কি, পলি কথাটা পলি, হোয়াট ইজ পলি? পলি মানে কি, এই যে পলি, পলি মানে কিন্তু মেনি। ওকে, পলি মানে কিন্তু মেনি। তার মানেটা হচ্ছে কি, এই যে আর একটা জিনিস একটুখানি আগের কথাটা থেকে আসি, যে বলেছি টু সেম নিউক্লিয়াস প্রেজেন্ট ইন ওয়ান সেল দেন ইট ইজ কল্ড ডাইক্যারিয়ন। তাহলে প্যারামিসিয়ামের মধ্যে থাকে যে দুটো নিউক্লিয়াস, ম্যাক্রো নিউক্লিয়াস মাইক্রো নিউক্লিয়াস, ওটা কি ডাইক্যারিয়নের মধ্যে পড়বে না পড়বে না? ডাইক্যারিয়নের মধ্যে কিন্তু পড়বে না। কেন পড়বে না? কারণ আমি বলেছি দুটো সেম নিউক্লিয়াস, মাইন্ডেড, দুটো নিউক্লিয়াস আছে ঠিক আছে, বাট ইট ইজ সেম, ফাংশনালি স্ট্রাকচারালি সব দিক থেকে সেম, তাহলে তাদেরকে আমরা বলবো ডাইক্যারিয়ন, নচেত কিন্তু ডাইক্যারিয়ন নয়। কিন্তু প্যারামিসিয়ামের ক্ষেত্রে দুটো নিউক্লিয়াস কিন্তু স্ট্রাকচারালি ডিফারেন্ট ছিল, একটা ছিল বড় একটা ছিল ছোট, সেই কারণে ডাইক্যারিয়ন কিন্তু নয়। বোঝা গেল? এবার হচ্ছে পলিক্যারিয়ন। পলিক্যারিয়ন কি? পলি মানে হচ্ছে বললাম মেনি, তার মানে একটা সেলের মধ্যে যখন একই রকম দেখতে একাধিক নিউক্লিয়াস থাকবে তখন তাকে কি বলবো? তখন তাকে বলবো আমরা হচ্ছে পলিক্যারিয়ন। তার মানে হচ্ছে যে মেনি সেম নিউক্লিয়াস প্রেজেন্ট ইন ওয়ান সেল, ইট ইজ কল্ড পলিক্যারিয়ন। ঠিক আছে? many same nucleus is present in one cell, তারপর হচ্ছে it is called polykaryon। এটাকে পলিক্যারিয়ন। ওকে, বোঝা গেল? এবার যে পরের পার্টটা আসবে সেটা কি? সেটা হচ্ছে আমাদের হেটেরোক্যারিয়ন। এবার পরের টার্ম যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কি? হেটেরোক্যারিয়ন। দেখো নামের মধ্যে উত্তর লুকিয়ে আছে। কি নামের মধ্যে কিভাবে উত্তর লুকিয়ে আছে দেখো, দেখা যাক। এখানে দেখো হেটেরো কথাটা ব্যবহার করেছে। কি ব্যবহার করেছে? হোয়াট ইজ, কি কথাটা ব্যবহার করেছে? হেটেরো। তার মানে হেটেরো মানে কি? হেটেরো মানে হচ্ছে ডিফারেন্ট। হেটেরো মানে কিন্তু ডিফারেন্ট, অর্থাৎ 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 এটা কিন্তু নিউক্লিয়াসটা হতে হবে ডিফারেন্ট, তার মানে একের বেশি নিউক্লিয়াস থাকবে। এবার একটা জিনিস মনে করো যে আমরা হোমো কথাটা কোথায় ব্যবহার করেছিলাম? ডাইক্যারিয়নের ক্ষেত্রে। তার মানে এখানে মোরাললেস আমি বলতে পারি যে এটা এইটারই অপোজিট, ডাইক্যারিয়নেরই অপোজিট, বাট সেটা ডিফারেন্ট টাইপ অফ নিউক্লিয়াস থাকবে। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে দুটো থাকবে, টু থাকবে, ডিফারেন্ট নিউক্লিয়াস প্রেজেন্ট থাকবে একটা সেলের মধ্যে, তখন তাকে কি বলবো? তখন তাকে বলবো আমরা হেটেরোক্যারিয়ন। তাহলে এটা প্যারামিসিয়ামের নিউক্লিয়াসটা কি হেটেরোক্যারিয়নের মধ্যে পড়বে? ইয়েস, প্যারামিসিয়ামের নিউক্লিয়াসটা কিন্তু আমাদের হেটেরোক্যারিয়নের মধ্যেই পড়বে। ঠিক আছে? তাহলে কি বলবো? টু, দুটো থাকবে বাট ডিফারেন্ট, টু ডিফারেন্ট nucleus is present in one cell। ঠিক আছে? তাহলে এটাকে কি বলছে? ইট ইজ কল্ড পলিক্যারিয়ন। এটাকে পলিক্যারিয়ন বলা হয়। ওকে, বোঝা গেল? সরি, পলিক্যারিয়ন না, এটাকে বলা হচ্ছে হেটেরোক্যারিয়ন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হেটেরোক্যারিয়ন। পলিক্যারিয়ন তো আগেরটা লিখলাম, একাধিক থাকলে এটাকে কি বলে? এটাকে বলে হেটেরোক্যারিয়ন। ওকে, একে বলে আমাদের হেটেরোক্যারিয়ন। দেন নেক্সট কি আসছে? নেক্সট হচ্ছে আমাদের সিনক্যারিয়ন অ্যান্ড অ্যাম্ফিনিউক্লিয়াস। হোয়াট ইজ সিনক্যারিয়ন? সিনক্যারিয়ন কি? সিনক্যারিয়ন হচ্ছে যে যখন দুটো ভিন্ন কোষের নিউক্লিয়াস একসাথে কম্বাইন্ড হয়ে একটা নিউক্লিয়াস ফর্মেশন করছে এবং সেটা একটা সেলে অবস্থান করছে, তখন তাকে কি বলে? তখন তাকে বলছে সিনক্যারিয়ন। তাহলে সিনক্যারিয়ন কাকে বলে বললাম? when two nucleus of two different cell are combined together and then form a nucleus which is present in one cell, then it is called synkaryon। তাহলে what is synkaryon? লিখে বলো synkaryonটা কি? সিনক্যারিয়ন তাহলে কাকে বলে? লেখো, সিনক্যারিয়ন কি?
two nucleus or two different cell nucleus of two different cell are combined together and form a nucleus which present in a cell, comma দিয়ে it is called একে সিনক্যারিয়ন বলে। তাহলে কি হলো, মানে এটা হচ্ছে এটাই, দুটো ডিফারেন্ট সেলের দুটো নিউক্লিয়াস কম্বাইন হচ্ছে, কম্বাইন হয়ে একটা নিউক্লিয়াস ফর্মেশন করছে, মানে দুটো সেল মিলিত হলো, মিলিত হওয়ার পরে মানে অ্যাকচুয়ালি প্যারেন্টাল সেল, দুটো প্যারেন্টাল সেল মিলিত হলো, উদাহরণ দিয়ে যদি বলতে হয় দুটো প্যারেন্টাল সেল মিলিত হলো, মিলিত হওয়ার পরে তাদের নিউক্লিয়াস কম্বাইন হলো, তারপরে একটা অফস্প্রিংয়ের মধ্যে ট্রান্সফার হলো, সেটাই সেম প্রসেসটাই হচ্ছে এখানে সিনক্যারিয়ন। সেম প্রসেস, ঠিক সেম প্রসেসটা হচ্ছে আমাদের এখানে সিনক্যারিয়ন। দেন যেটা আসবে হচ্ছে যে আমাদের অ্যাম্ফি নিউক্লিয়াস আর হেমি নিউক্লিয়াস। অ্যাম্ফি নিউক্লিয়াস, হেমি নিউক্লিয়াস। তাহলে অ্যাম্ফি নিউক্লিয়াস কি? হোয়াট ইজ অ্যাম্ফি নিউক্লিয়াস? অ্যাম্ফি কথাটার মানে কি? অ্যাম্ফি কথাটার মানে হচ্ছে উভো বা যারা স্থলে জলে অ্যাম্ফিবিয়াস বলি আমরা, স্থলে জলে উভয় জায়গায় চলতে পারে সেইটা, মানে অ্যাম্ফি মানে হচ্ছে যে তার ডুয়েল নেচার রয়েছে। অ্যাম্ফি নিউক্লিয়াস মানে কি? অ্যাম্ফি নিউক্লিয়াস মানে হচ্ছে যে তার ডুয়েল নেচার প্রেজেন্ট রয়েছে। তাহলে কি বললাম? অ্যাম্ফি নিউক্লিয়াস মানে হচ্ছে যে তার ডুয়েল নেচার প্রেজেন্ট রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে যে উভো বলতে পারো আমরা, উভচর থেকে আসছে উভো। এবার উভো মানে কি? তার ডুয়েল নেচার রয়েছে। ডুয়েল নেচার মানে কি? সেটা ডিপ্লয়েড হবে না হ্যাপ্লয়েড হবে? অবভিয়াসলি ডুয়েল নেচার রয়েছে মানে ডিপ্লয়েড হচ্ছে, মানে টু এন কন্ডিশন। উভো মানে হচ্ছে এখানে দেখো, উভো ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি টু এন কন্ডিশন। তাহলে টু এন কন্ডিশন মানে কি? টু এন কন্ডিশন মানে সেটা ডিপ্লয়েড সেল। এবার ডিপ্লয়েড সেল কার কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের জনন কোষে দেখতে পাওয়া যায়, মানে জার্ম সেলে দেখতে পাওয়া যায়, নাকি সোমাটিক সেলে দেখতে পাওয়া যায়, অর্থাৎ দেহকোষে দেখতে পাওয়া যায়? অবভিয়াসলি আমাদের জনন কোষে থাকে হ্যাপ্লয়েড সেল, অর্থাৎ এন। আর হচ্ছে যে আমাদের সোমাটিক সেল বা দেহকোষে কী থাকে? দেহকোষে থাকে আমাদের হচ্ছে ডিপ্লয়েড সেল। তাহলে হচ্ছে কি? তাহলে হচ্ছে যে দেহকোষের যে নিউক্লিয়াস সেটাই হচ্ছে আমাদের অ্যাম্ফি নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াস ইন এ সোমাটিক সেল ইজ কল্ড অ্যাম্ফি নিউক্লিয়াস। তার মানে নিউক্লিয়াস ইন এ সোমাটিক সেল, ইট ইজ নিউক্লিয়াস সেই নিউক্লিয়াস, দ্যাট নিউক্লিয়াস হুইচ প্রেজেন্ট ইন এ সোমাটিক সেল, দেন ইট ইজ কল্ড অ্যাম্ফি নিউক্লিয়াস। তাহলে এখানে জাস্ট এই কথাটাই লেখো, নিউক্লিয়াস ইন এ সোমাটিক সেল, তাকেই অ্যাম্ফি নিউক্লিয়াস বলে। ওকে, তারপরে এবার আসছে হেমি নিউক্লিয়াস। হেমি কথাটার মানে কি? হেমি কথাটা থেকে মাথায় রাতেই আসছে হেমি মানে হচ্ছে যে এন বা হ্যাপ্লয়েড ক্যারেক্টার হয়, ঠিক আছে? হেমি নিউক্লিয়াস, এই হেমি কথাটা থেকেই মাথাতে প্রথমেই আসবে। হেমি কথাটা মানেই হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড কন্ডিশন। এই যে হেমি কন্ডিশনটা, হেমি কথাটার মানেই হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড কন্ডিশন, অর্থাৎ এন। তাহলে এন বা হ্যাপ্লয়েড কন্ডিশন কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের জননকোষে দেখতে পাওয়া যায় না দেহকোষে দেখতে পাওয়া যায়? অবভিয়াসলি জননকোষে দেখতে পাওয়া যায়। তার মানে হচ্ছে আমাদের জননকোষ মানে হচ্ছে যে আমাদের জার্ম সেলের মধ্যে থাকা নিউক্লিয়াস হচ্ছে আমাদের হেমি নিউক্লিয়াস। তার মানে নিউক্লিয়াস ইন এ জার্ম সেল। নিউক্লিয়াস ইন এ জার্ম সেল, ইট ইজ কল্ড হেমি নিউক্লিয়াস। ওকে, এবার দেখা যাক এবার হচ্ছে মাইক্রো নিউক্লিয়াস, ম্যাক্রো নিউক্লিয়াস অ্যান্ড দেন হচ্ছে আমাদের প্রো নিউক্লিয়াস। এই দুটো পার্ট আমাদের পড়তে হবে। মাইক্রো নিউক্লিয়াস এন্ড ম্যাক্রো নিউক্লিয়াস তো আমরা বলেই দিয়েছি, যেটা প্যানামেসিয়ামের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মাইক্রো অ্যান্ড ম্যাক্রো নিউক্লিয়াস, তাহলে কি লিখবো? মাইক্রো অ্যান্ড ম্যাক্রো নিউক্লিয়াস। ম্যাক্রো নিউক্লিয়াস in a cell, two type of nucleus is present, one is large and one is small. One large nucleus is called macronucleus and small nucleus is called micronucleus. তাহলে কি বলবো? in a cell two type of nucleus present,
টু টাইপ অফ নিউক্লিয়াস প্রেজেন্ট, ঠিক আছে। লার্জ নিউক্লিয়াসকে কি বলে? লার্জ নিউক্লিয়াসকে ম্যাক্রো বলে, আর স্মল নিউক্লিয়াসকে কি বলে? মাইক্রো বলে, মানে মাইক্রো নিউক্লিয়াস বলে। ওকে, বোঝা গেল। এবার হচ্ছে আমাদের কি বলবো, এবার হচ্ছে আমাদের প্রো নিউক্লিয়াস। প্রো কথাটা থেকে প্রথম মাথাতে কি আসছে? প্রো কথার অর্থ হচ্ছে আদি। প্রো কথাটা থেকে মাথাতে প্রথম কি আসছে? আদি। প্রো কথাটা থেকে মাথাতে প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে প্রো কথার অর্থ হচ্ছে আদি, অর্থাৎ হচ্ছে পূর্ব। এই প্রো কথাটার মানে কি? প্রো কথাটার মানে হচ্ছে আমাদের আদি, অর্থাৎ পূর্ব। অর্থাৎ হচ্ছে যে ফার্টিলাইজেশনের পূর্বে, মানে নিষেকের পূর্বে যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসকেই বলছে মানে হচ্ছে যে প্রো নিউক্লিয়াস বা আদি নিউক্লিয়াস। মানে নিষেকের পূর্বে ডিম্বাণু আর শুক্রাণু নিউক্লিয়াস, অর্থাৎ হচ্ছে আমাদের যে ওভাম আর আমাদের যে স্পার্ম, সেই স্পার্মের মধ্যে থাকা যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস হচ্ছে আমাদের প্রো নিউক্লিয়াস। তাহলে সেই জিনিসটা লিখি, বিফোর ফার্টিলাইজেশন which nucleus is present in ovum and which nucleus present in inside ovum and sperm, it is called pronucleus. Before fertilization, ফার্টিলাইজেশনের পূর্বে which nucleus is present inside sperm and ovum is called pronucleus. তাহলে বোঝা গেল এতটা কি বললাম আমি? এতটা বললাম হচ্ছে যে এটাই, যে হচ্ছে যে ইউক্যারিয়ন কি? ইউক্যারিয়ন হচ্ছে যখন একটা নিউক্লিয়াস প্রেজেন্ট থাকবে একটা সেলের মধ্যে, দেন সেটাকে বলবো আমরা ইউক্যারিয়ন। একটা সেলের মধ্যে একটা নিউক্লিয়াসই জেনারেলি থাকে, তাহলে মেনলি ম্যাক্সিমাম ক্ষেত্রে, সেটা সব ক্ষেত্রেই ম্যাক্সিমালি হচ্ছে আমাদের ইউক্যারিয়ন কন্ডিশন হয়। এবার তারপরে কি? তারপরে বলছি আমরা যে ডাইক্যারিয়ন বা হোমোক্যারিয়ন। দেখো, ডাইক্যারিয়ন বা হোমোক্যারিয়ন কথাটা বলছি। ডাই কথাটার মানে কি? ডাই কথাটার মানে হচ্ছে ডাবল। ওকে, হোমো কথাটার মানে কি? হোমো কথাটার মানে হচ্ছে সেম। তাহলে যখন দুটো নিউক্লিয়াস থাকবে, বাট সেটা কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ সেম হতে হবে। তার মানে কি? টু সেম নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট ইন ওয়ান সেল। একটা সেলের মধ্যে যখন দুটো সেম নিউক্লিয়াস থাকবে, তখন সেটাকে বলা হবে ডাইক্যারিয়ন। বোঝা গেল? ওকে, দেন কি বলছি আমরা? পলিক্যারিয়ন। পলি কথাটার মানে কি? পলি কথাটার মানে হচ্ছে একাধিক, অর্থাৎ মেনি বাট সেম। একাধিক থাকবে বাট সেম নিউক্লিয়াস যখন প্রেজেন্ট থাকবে একটা সেলের মধ্যে, তখন সেটাকে বলা হবে পলিক্যারিয়ন। বোঝা গেল? এবার যে জিনিসটা আছে সেটা হচ্ছে হেটেরো মাইন্ডেড, হেটেরো কন্ডিশন। হেটেরো মানে কি? হেটেরো মানে হচ্ছে ডিফারেন্স। বাট এই হেটেরোক্যারিয়ন ইজ নিয়ারলি সেম অ্যাবাউট ডাইক্যারিয়ন। ডাইক্যারিয়নের সঙ্গে সমঝোতাপূর্ণ, অর্থাৎ ডিফারেন্ট হতে হবে কিন্তু কটা নিউক্লিয়াস থাকতে হবে? ডাবল থাকতে হবে, দুটো থাকতে হবে। মানে টু ডিফারেন্ট নিউক্লিয়াস, দুটো থাকতে হবে বাট ডিফারেন্ট হতে হবে। নিউক্লিয়াস প্রেজেন্ট ইন ওয়ান সেল, একটা সেলের মধ্যে যদি থাকে, দেন সেটাকে কী বলা হবে? হেটেরোক্যারিয়ন। বুঝে গেল? তারপরে কি? তারপরে হচ্ছে সিনক্যারিয়ন। সিনক্যারিয়নের ফান্ডা বুঝতে গেলে এটা বুঝতে হবে, ফাদার থেকে একটা ডিএনএ আসছে এবং ফাদার থেকে একটা নিউক্লিয়াস আসছে, মাদার থেকে একটা নিউক্লিয়াস আসছে, দুটো নিউক্লিয়াস কম্বাইন হচ্ছে, একটা অফস্প্রিংয়ের বডিতে ট্রান্সফার হচ্ছে, অফস্প্রিংয়ের সেলের মধ্যে ট্রান্সফার হচ্ছে অ্যাজ এ একটা ওয়ান নিউক্লিয়াস রূপে, দেন ইট ইজ কল্ড সিনক্যারিয়ন। তাহলে সিনক্যারিয়ন কি বলছে? যখন টু নিউক্লিয়াস অফ টু ডিফারেন্ট সেল, দুটো ডিফারেন্ট সেলের দুটো নিউক্লিয়াস আর কম্বাইন্ড, তারা পরস্পর সংযুক্ত হচ্ছে টুগেদার, একসাথে হ্যান্ড এবং ফান তৈরি করছে, এই নিউক্লিয়াস একটা নিউক্লিয়াস তৈরি করছে, এবং যেটা প্রেজেন্ট ইন এ সেল, একটা সেলের মধ্যে প্রেজেন্ট থাকছে, ইট ইজ কল্ড সিনক্যারিয়ন। এটাকে সিনক্যারিয়ন বলা হচ্ছে। ওকে, বোঝা গেল? এবার তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাম্পি নিউক্লিয়াস। অ্যাম্পি কথাটা কার সাথে এসছে? অ্যাম্ফিবিয়ান থেকে এসছে। অ্যাম্ফিবিয়ান মানে কি? অ্যাম্ফিবিয়ান হচ্ছে উভচর, যারা স্থলে জলে উভয় জায়গাতে থাকতে পারে, অর্থাৎ
এবার এই উভো আমাদের ডিএনএর সঙ্গে কীভাবে রিলেটেড, ডিএনএর সঙ্গে রিলেটেড হচ্ছে এইভাবে, উভো ইজ ইকুয়াল টু আমরা নিয়ারলি ইজ ইকুয়াল টু বলতে পারি উভো নিয়ারলি ইজ ইকুয়াল টু 2n, তার মানে কি ডিপ্লয়েড কন্ডিশন, অর্থাৎ অ্যাম্ফিনিউক্লিয়াসের ক্ষেত্রে ডিপ্লয়েড কন্ডিশন হবে। ডিপ্লয়েড কন্ডিশন এরকম নিউক্লিয়াস কোন সেলের মধ্যে দেখতে পাওয়া যায় মনে করে দেখো দেখিনি, জার্ম সেলের মধ্যে মানে জনন কোষের মধ্যে, নাকি সোমাটিক সেলের মধ্যে অর্থাৎ দেহকোষের মধ্যে? অবভিয়াসলি দেহকোষের মধ্যে। জনন কোষের মধ্যে কি থাকে? জনন কোষের মধ্যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে। তাহলে এই অ্যাম্ফি নিউক্লিয়াস অর্থাৎ হচ্ছে যে উভো অর্থাৎ হচ্ছে ডিপ্লয়েড নিউক্লিয়াস, বলছে সেই নিউক্লিয়াসটা যে নিউক্লিয়াসটা আমাদের সোমাটিক সেলের মধ্যে থাকে, মানে আমাদের দেহকোষের মধ্যে থাকা যে ডিপ্লয়েড নিউক্লিয়াস, দেন ইট ইজ কল্ড অ্যাম্ফি নিউক্লিয়াস। ঠিক তেমনভাবে হেমি কথাটা নিয়ারলি ইকুয়াল টু আমাদের হচ্ছে হ্যাপ্লয়েড কন্ডিশন অর্থাৎ এন কন্ডিশন, অর্থাৎ জার্ম সেলের মধ্যে যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে ইট ইজ কল্ড হেমি নিউক্লিয়াস। বলছে নিউক্লিয়াস ইন এ জার্ম সেল ইট ইজ কল্ড হেমি নিউক্লিয়াস। ওকে, কনফার্ম। দেন যেটা আসছে আমাদের হচ্ছে মাইক্রোনিউক্লিয়াস এবং ম্যাক্রোনিউক্লিয়াস। ম্যাক্রোনিউক্লিয়াস সম্পর্কে আমরা আগেই বলেছি প্যারামিসিয়ামের কেসটাই, মানে হচ্ছে যে যখন একটা সেলের মধ্যে দুটো টাইপের নিউক্লিয়াস থাকে, একটা বড় হয় একটা ছোট হয়। বড় নিউক্লিয়াসটাকে লার্জ নিউক্লিয়াসটাকে বলা হয় ম্যাক্রোনিউক্লিয়াস, স্মল নিউক্লিয়াসটাকে বলা হয় আমাদের মাইক্রোনিউক্লিয়াস। বোঝা গেল? তারপরে লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে আমাদের প্রোনিউক্লিয়াস। প্রোনিউক্লিয়াস কি? প্রোনিউক্লিয়াস, প্রো কথার অর্থ কি? প্রো কথার অর্থ হচ্ছে আমাদের আদি, অর্থাৎ আদি মানে হচ্ছে যে যেটা মানে তৈরি এখনো হয়নি, মানে তৈরি হয়নি মানে কি, মানে হচ্ছে যে বিফোর ফার্টিলাইজেশন, মানে ফার্টিলাইজেশনের আগে। ফার্টিলাইজেশন কার কার মধ্যে হয়? ফার্টিলাইজেশন হচ্ছে আমাদের ওভামের মধ্যে অর্থাৎ হচ্ছে ডিম্বাণুর মধ্যে এবং স্পার্মের মধ্যে অর্থাৎ শুক্রাণুর মধ্যে। শুক্রাণু এবং ডিম্বাণুর সঙ্গে নিষেক হওয়ার পরেই তো নতুন সেলটা গঠিত হয়। তাহলে আফটার ফার্টিলাইজেশন, বিফোর ফার্টিলাইজেশন মানে ফার্টিলাইজেশনের পূর্বে তারা কারা ছিল? ওভাম ছিল এবং স্পার্ম ছিল। এই ওভাম এবং স্পার্মের মধ্যে থাকার যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের প্রোনিউক্লিয়াস। কি বলছি? বিফোর ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশনের পূর্বে হুইচ নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট, যে নিউক্লিয়াসটা প্রেজেন্ট থাকছে কার মধ্যে? ইনসাইড, কার ভিতরে? স্পার্মের ভিতরে অ্যান্ড ওভামের ভিতরে। ইট ইজ কল্ড, সেই নিউক্লিয়াসগুলোকে বলছে প্রোনিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসগুলোকে তাহলে কি বলা হয়? সেই নিউক্লিয়াসগুলোকে বলছে আমাদের প্রোনিউক্লিয়াস। এরপর যেটা পড়বো সেটা হচ্ছে কি আমাদের নিউক্লিয়াসের স্ট্রাকচার। নিউক্লিয়াস কেমন দেখতে, নিউক্লিয়াসের মধ্যে কি কি রয়েছে, মানে কি কি নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়ার মেমব্রেন রয়েছে, কি কি ক্রোমাটিন সূত্র রয়েছে, নিউক্লিয়ার পোর কতগুলো কি রয়েছে, নিউক্লিয়ার মেমব্রেন কেমন, ডাবল না সিঙ্গেল, সেইগুলো। তাহলে কি পড়বো এবার হচ্ছে আমাদের যে নিউক্লিয়াসের যে স্ট্রাকচার সেটা পড়বো। নিউক্লিয়াসের স্ট্রাকচার পড়তে গেলে নিউক্লিয়াসের স্ট্রাকচারটাকে আঁকতে হবে। ঠিক আছে, দেখা যাক আঁকা হোক। নিউক্লিয়াসের স্ট্রাকচার আঁকাও, দেখা যাক। ওকে, হলো। এবার এর মধ্যে কি থাকে? মেনলি থাকে হচ্ছে এটা পুরো নিউক্লিয়াস, বাইরে থাকে হচ্ছে সাইটোপ্লাজম, ভেতরে থাকছে হচ্ছে আমাদের নিউক্লিওপ্লাজম। এর মধ্যে এবার ক্রোমাটিন সূত্র রয়েছে, ক্রোমাটিন সূত্র থাকার পরেও এখানে একটা কনডেন্স রিজিয়ন রয়েছে, সেটাকে বলা হচ্ছে কি নিউক্লিওলাস, এবং ক্রোমাটিন সূত্র অবস্থান করছে। ঠিক আছে, ওকে। তাহলে এবার পয়েন্টিংগুলো বা নাম্বারিংগুলো করে ফেলি, কোনটা কি দেখা যাক। এটা কি? এটা হচ্ছে টোটালটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন কি? সিঙ্গেল লেয়ার স্ট্রাকচার না ডাবল লেয়ার স্ট্রাকচার? ডাবল লেয়ার স্ট্রাকচার। তাহলে বাইরের অংশটা কি? বাইরের অংশটা বলছে আউটার মেমব্রেন, ভেতরের অংশটা কি? ভেতরের অংশটা হচ্ছে ইনার মেমব্রেন। মাঝখানে কি থাকে? মাঝখানে থাকে হচ্ছে পেরিনিউক্লিয়ার স্পেস। তাহলে এই অংশটা কি নাম? এটা হচ্ছে আউটার মেমব্রেন।
আউটার মেমব্রেন। ওকে, এই অংশটা কি? ইনার মেমব্রেন, ইনার মেমব্রেন। বোঝা গেল? এই অংশটা কি? এটা এটা হচ্ছে নিউক্লিয়ার পোর। নিউক্লিয়ার পোর, পোর মানে হচ্ছে গর্ত। মানে মানে হচ্ছে কি? মানে হচ্ছে যে এই নিউক্লিয়ার পোরের মাধ্যমে এই ভিতরে থাকা যে নিউক্লিয়ার প্লাজম আর বাইরে থাকা যে সাইটোপ্লাজম, তাদের মধ্যে ইন্টারকানেকশন হয়, তাদের মধ্যে একটা কানেক্টিভিটি তৈরি করে কে? নিউক্লিয়ার পোর। ওকে, বোঝা গেল? এটা কি? এই অংশটা কি? এই অংশটা হচ্ছে আমাদের নিউক্লিওলাস। ওকে, এই অংশগুলো কি? এই অংশগুলো হচ্ছে আমাদের ক্রোমাটিন। আর কিছু আছে? অবশ্যই আছে। এইখানে কি থাকে ফাঁকা জায়গায়? নিউক্লিওপ্লাজম। তাহলে এবার এটা গেল মোটামুটিভাবে নিউক্লিয়াসের স্ট্রাকচার। এটা কি গেল? এটা গেল মোটামুটিভাবে আমাদের নিউক্লিয়াসের স্ট্রাকচার। এবার যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে যে এই যে কোনটা কি এবং কি দ্বারা গঠিত, কি কাজ, সেটা নিয়ে একটুখানি বলে নিই। ঠিক আছে? ঠিক আছে, এবার দেখা যাক। এখানে এটাকে একটু ডিভাইড করি, আলাদা করি, একটা একটা করে লিখি, একটা করে কাজ লিখি। প্রথমে কি লিখি? প্রথমে লিখছি হচ্ছে আমাদের আউটার মেমব্রেন। আউটার মেমব্রেন কি? আউটার মেমব্রেন কি? লিপিড বাইলেয়ারের, লিপিড দ্বারা গঠিত। হ্যাঁ, লিপিড দ্বারা গঠিত, লিপিড বাইলেয়ারের বাইরের স্থান। ওকে, এবং এর কন্টিনিউয়েশন কি হচ্ছে? অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন, আউটার মেমব্রেন থেকে কি তৈরি হয়? আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এটা কি লিপিড দ্বারা গঠিত? হ্যাঁ, লিপিড দ্বারা গঠিত। আর কি? আর হচ্ছে যে কন্টিনিউয়েশন অফ বা কন্টিনিউ উইথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কন্টিনিউ উইথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রেটিকুলাম। ওকে, রেটিকুলাম। দেন হচ্ছে আমাদের ইনার মেমব্রেন। ইনার মেমব্রেন কি করে? ইনার মেমব্রেন ঠিক সেম, লিপিড দ্বারা গঠিত। হ্যাঁ, লিপিড দ্বারা গঠিত। আর কি? আর কি? ইনার মেমব্রেন কিন্তু আমাদের ভেতরে থাকা যে নিউক্লিওপ্লাজম, সেই নিউক্লিওপ্লাজমের সঙ্গে অ্যাটাচ থাকে, মানে নিউক্লিওপ্লাজমের সাথে জুড়ে থাকে। তাহলে এটা কি লিপিড দ্বারা গঠিত? হ্যাঁ, লিপিড দ্বারা গঠিত। কমা দিয়ে অ্যাটাচড উইথ ATTA CH, অ্যাটাচড উইথ নিউক্লিওপ্লাজম। তাহলে এটাও তো লেখা যাবে অ্যাটাচ উইথ সাইটোপ্লাজম। হ্যাঁ, হবে, হবে না কেন? এবার এবার হচ্ছে আমাদের এই যে পোর, অর্থাৎ নিউক্লিয়ার পোর। নিউক্লিয়ার পোর সম্পর্কে বলতে হবে। নিউক্লিয়ার পোরের কাজ কি? নিউক্লিয়ার পোরের কাজ হচ্ছে এটাই। হোয়াট ইজ নিউক্লিয়ার পোর? নিউক্লিয়ার পোর হচ্ছে একটা গহ্বর, যে কি করে? যে ট্রান্সফার করে। কি ট্রান্সফার করে? এর ভিতরে ইন্টারনাল প্রোডাক্টকে বাইরের তোমার এক্সটার্নাল অংশে, অর্থাৎ নিউক্লিওপ্লাজম থেকে আমাদের সাইটোপ্লাজমে কোনো মেটেরিয়ালকে ট্রান্সফার করতে ব্যবহৃত হয়। হেল্প ইন ট্রান্সফার অফ সাচ থিং, যে কোনো কিছু, ফ্রম নিউক্লিওপ্লাজম টু সাইটোপ্লাজম। ওকে, নিউক্লিওপ্লাজম থেকে সাইটোপ্লাজম। ওকে, হলো। আর কি আছে
এখানে আর আছে আমাদের হচ্ছে যে ক্রোমাটিন সূত্র, যে ক্রোমাটিন সূত্র আমাদের কি করে, যে ক্রোমাটিন সূত্র আমাদের হচ্ছে যে বংশগতি ধারক বাহক এই হিসেবে কাজ করছে। তাহলে ক্রোমাটিন সূত্রটা লিখি, ক্রোমাটিন, ক্রোমাটিন কি দ্বারা গঠিত সেটা লিখে ফেলি। এখানে হচ্ছে ক্রোমাটিন CH আরও ক্রোমাটিন। ক্রোমাটিনের মধ্যে থাকে কি সেই স্ট্রাকচারটা লিখলেই হয়ে যাবে। ক্রোমাটিনের মধ্যে থাকে অ্যাকচুয়ালি ক্রোমাটিন DNA দ্বারা গঠিত এবং DNA কম্বাইন করতে ব্যবহৃত হচ্ছে আমাদের যে প্রোটিন অর্থাৎ হিস্টোন নন হিস্টোন প্রোটিন, এবং এর মধ্যে থাকা যে RNA অর্থাৎ RNAটা কোত্থেকে তৈরি হয়, RNAটা তৈরি হয় RNA, অ্যাকচুয়ালি মেনলি তৈরি হচ্ছে RNA, যে RNAটা আমাদের নিউক্লিওলাস তৈরি করে। যাই হোক RNA, সেই RNA হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন এবং DNA, এইটার কম্বাইন রূপ হচ্ছে আমাদের ক্রোমাটিন। তাহলে ক্রোমাটিন কি, ক্রোমাটিন হচ্ছে DNA প্লাস প্রোটিন, প্রোটিনের মধ্যে হিস্টোন প্লাস নন হিস্টোন প্লাস RNA, এই সবকটা নিয়ে হচ্ছে আমাদের ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন তন্তু। ওকে, সবকটা নিয়ে হচ্ছে আমাদের কি, সবকটা নিয়ে হচ্ছে আমাদের ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন ফাইবার। এবার এর মধ্যে থাকা যে নিউক্লিওলাস এবং হচ্ছে যে তোমার নিউক্লিওপ্লাজম। হোয়াট ইজ নিউক্লিওলাস এবং নিউক্লিওপ্লাজম? নিউক্লিওলাস এবং নিউক্লিওপ্লাজমটা কি দেখো। এবার হচ্ছে প্রথম আগে বলে দিই নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম হচ্ছে আর কিছু না, নিউক্লিওপ্লাজম হচ্ছে ম্যাট্রিক্স। নিউক্লিওপ্লাজমের মধ্যে থাকা হচ্ছে ম্যাট্রিক্স, এবং নিউক্লিওপ্লাজমের মধ্যে যদি বলা হয় নিউক্লিওপ্লাজমের মধ্যে কি থাকে, নিউক্লিওপ্লাজমের মধ্যে থাকছে আমাদের ক্রোমাটিন ফাইবার এবং নিউক্লিওলাস। তাহলে এখানে লিখে দেখি নিউক্লিওপ্লাজম, ELASM। তাহলে নিউক্লিওপ্লাজম হচ্ছে ম্যাট্রিক্স এবং ইট ইজ ফর্মড ম্যাট্রিক্স মানে ধাত্র। আর কি এর মধ্যে কি থাকছে, এর মধ্যে থাকে হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা নিয়ে গঠিত, মানে কি দ্বারা গঠিত, সেটা হচ্ছে ক্রোমাটিন ফাইবার এবং নিউক্লিওলাস। মানে ফর্ম থ্রু বা মেড আপ অফ ক্রোমাটিন অ্যান্ড নিউক্লিওলাস। নিউক্লিওলাস এবং ক্রোমাটিন নিয়ে গঠিত। এবার যে পরে যে পার্টটা আসবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের দেখো সবই বলা হয়ে গেল, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন বলা হয়ে গেছে, নিউক্লিয়ার পোর বলা হয়ে গেছে, এখানে হচ্ছে আমাদের ক্রোমাটিন বলা হয়ে গেল, নিউক্লিওপ্লাজম বলা হয়ে গেল, বাকি থাকলো কে, বাকি থাকলো হচ্ছে আমাদের নিউক্লিওলাস। নিউক্লিওলাসটা বলে নি কি, হোয়াট ইজ নিউক্লিওলাস? নিউক্লিওলাস কি, নিউক্লিওলাস হচ্ছে এটা কিন্তু মেমব্রেনের স্ট্রাকচার, স্টেন হয় না, উইদাউট স্টেনিং স্ট্রাকচার। আর কি RNA সিনথেসিস করে। আর কি আর হচ্ছে যে এটাকে নিউক্লিওলাস এই তিনটে পার্ট কি বললাম, একটা বললাম যে এটা উইদাউট মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, কোনো রকম মেমব্রেন এখানে বাউন্ড থাকে না, 1 নম্বর। 2 নম্বর কি, 2 নম্বর কোনো রকম কোনো মেমব্রেন বাউন্ড এখানে থাকে না, মানে মেমব্রেন থাকে না 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটা কি কোনো ডাইদারে এটাকে কালার করা যায় না, কোনো ডাইদারে এটাকে কালার করা যায় না। আর কি আর হচ্ছে যে এটা RNA সিনথেসিস করে। RNA সিনথেসিসের জন্য কার কাজে লাগে, কে কাজে লাগে? RNA সিনথেসিস হচ্ছে আমাদের নিউক্লিওলাস থেকে তৈরি হয়। ঠিক আছে, তাহলে কি বললাম, কি বললাম লিখে ফেলি। 1 নম্বর কি বললাম, 1 নম্বর বলেছে উইদাউট মেমব্রেন, উইদাউট মেমব্রেন। 2 নম্বর কি বললাম, 2 নম্বর বললাম হচ্ছে RNA সিনথেসিস করে, সিনথেসিস করে। আর কি RNA সিনথেসিস করে উইদাউট মেমব্রেন স্ট্রাকচার। দেন হচ্ছে ডেন্সলি স্ট্রেন হয়, মানে যদি স্ট্রেন করা হয়, ডেন্স স্ট্রেন্ড, ডেন্স স্ট্রেন স্ট্রাকচার একটা, মানে ডেন্সলি স্ট্রেন হয়। আর কি আর হচ্ছে যে এটা সংখ্যায় কোনো সেলের ক্ষেত্রে সংখ্যায় একটাও থাকতে পারে, বা কোনো সেলের ক্ষেত্রে সংখ্যা একাধিক থাকতে পারে, মানে 1 in number, 1 or many in number, 1 or many in number, 1 or many in number। বোঝা গেল? তাহলে কি বললাম এখানে কি বললাম, যে
নিউক্লিয়াসের স্ট্রাকচার বললাম। একদম বাইরে থাকছে হচ্ছে আমাদের আউটার মেমব্রেন, দেন হচ্ছে আমাদের ইনার মেমব্রেন। আউটার মেমব্রেন কী দ্বারা গঠিত? আউটার মেমব্রেন কিন্তু লিপিড দ্বারা গঠিত। ও কিন্তু কন্টিনিউশন হচ্ছে কিসের? ও কন্টিনিউশন হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কন্টিনিউশন হচ্ছে, এবং সাইটোপ্লাজমের সঙ্গে কিন্তু অ্যাটাচমেন্টে মানে সাইটোপ্লাজমের সঙ্গে কিন্তু সে অ্যাটাচ থাকছে বা যুক্ত থাকছে। ওকে, তার পরবর্তী কী আসছে? পরবর্তী আসছে আমাদের হচ্ছে ইনার মেমব্রেন। ইনার মেমব্রেনের কিন্তু লিপিড লাইক স্ট্রাকচার, মানে লিপিড দ্বারা গঠিত। এটা কিন্তু নিউক্লিওপ্লাজমের সঙ্গে অ্যাটাচ থাকছে। ওকে, তারপরে কি? তারপরে হচ্ছে আমাদের নিউক্লিয়ার পোর। নিউক্লিয়ার পোর কোনটা? নিউক্লিয়ার পোর হচ্ছে যে এই অংশটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার পোর। এই অংশটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার পোর। নিউক্লিয়ার পোর কী করছে? নিউক্লিয়ার পোর করছে কি? নিউক্লিয়ার পোর হেল্প করছে। কি হেল্প করছে? এনিথিং, কোনো জিনিস, যেমন হচ্ছে যে এখান থেকে তৈরি হচ্ছে যে সমস্ত আরএনএ, এমআরএনএ তৈরি হচ্ছে বা আরআরএনএ তৈরি হচ্ছে, যেটা আমাদের রাইবোজোমের ক্ষেত্রে পরবর্তীকালে হেল্প করবে। বলবো এখানে এই যে আরআরএনএ সিনথেসিস হচ্ছে, যেটা নিউক্লিওলাস থেকে যে আরআরএনএ সিনথেসিস হচ্ছে, নিউক্লিওলাস থেকে এই আরআরএনএ এবং প্রোটিন এরা কিন্তু কম্বাইন করে সাইটোপ্লাজমে থাকা রাইবোজোম, সেই রাইবোজোম কিন্তু ফর্মেশন করছে। তাহলে এই যে আরআরএনএটা বেরোবে কোথা দিয়ে? আরআরএনএটা বেরোবে কিন্তু এই নিউক্লিয়ার পোর দিয়ে। সেটাই বলছে সাচ থিং, কোনো জিনিসকে ফ্রম নিউক্লিওপ্লাজম টু সাইটোপ্লাজমে ট্রান্সফার করতে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে ক্রোমাটিন ফাইবার। ক্রোমাটিন ফাইবার, হ্যাঁ, ক্রোমাটিন কী দ্বারা গঠিত? ক্রোমাটিন গঠিত হচ্ছে এর মধ্যে থাকা যে ডিএনএ, সেই ডিএনএ এবং ডিএনএকে যখন কম্বাইন করছি আমরা, সেখানে কি কম্বাইন করতে কী ব্যবহার হচ্ছে? কম্বাইন করতে ব্যবহৃত হচ্ছে আমাদের হচ্ছে হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিন। সেই হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিন, তার সাথে থাকা সেখানে আরএনএ, এবং সেই আরএনএ আর ডিএনএ, অর্থাৎ ডিএনএ প্লাস আরএনএ প্লাস হচ্ছে হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিন, সমস্তটার কম্বাইন ফর্ম হচ্ছে আমাদের ক্রোমাটিন ফাইবার। ওকে, তারপরে কি? তারপর হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম কি? নিউক্লিওপ্লাজম আর কিছুই না, নিউক্লিওপ্লাজম অ্যাজ এ ম্যাট্রিক্স স্ট্রাকচার। সেটা কি? সেটা হচ্ছে মেড আপ অফ কী দ্বারা গঠিত? নিউক্লিওপ্লাজমের মধ্যে কী থাকে? নিউক্লিওপ্লাজমের মধ্যে থাকে হচ্ছে যে ক্রোমাটিন ফাইবার এবং নিউক্লিয়াস, মানে ইট ইজ মেড আপ অফ ক্রোমাটিন আর নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াস এবং ক্রোমাটিন নিয়ে একটা জেলি থকথকের মতো অংশ, সেটা হচ্ছে আমাদের নিউক্লিওপ্লাজম। বোঝা গেল? এবার হচ্ছে যে এর মধ্যে থাকে একটা ডেন্সলি কালার্ড একটা স্ট্রাকচার থাকে। যদি সেটাকে কালারিং করা হয়, ডাই দিয়ে কালার করা হয়, তাহলে একটা ডেন্সলি কালার স্ট্রাকচার পাওয়া যায় নিউক্লিয়াসের মধ্যে। সেটাকে যদি হাইলি মাইক্রোস্কোপে, যদি ম্যাগনিফাইড মাইক্রোস্কোপে দেখা যায়, তাহলে দেখতে পাবো একটা ডেন্সলি স্ট্রাকচার থাকে। সেটার কিছু নেই, সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। সেটাই বললাম, এই যে ডেন্স স্ট্রেন্থ স্ট্রাকচার হচ্ছে আমাদের নিউক্লিয়াস। ওকে, এটা সংখ্যায় জেনারেলি একটা থাকে অথবা একাধিক থাকতে পারে। ওয়ান আর মেনি ইন নিউক্লিয়াস, ওয়ান আর মেনি ইন নাম্বার ইন এ নিউক্লিয়াস। একটা নিউক্লিয়াসের মধ্যে একটা বা একাধিক থাকতে পারে। ওকে, এটা আরআরএনএ সিনথেসিস করে, অর্থাৎ যেটা রাইবোজোমাল আরএনএ, অর্থাৎ রাইবোজোম ফর্মেশনে যেটা ব্যবহার করা হয়, সেই আরএনএ সিনথেসিস করে। এবং হচ্ছে এটা এমন একটা স্ট্রাকচার যেটা কিন্তু উইদাউট মেমব্রেন স্ট্রাকচার, অর্থাৎ এর মধ্যে কোনো মেমব্রেন থাকে না, উইদাউট মেমব্রেন স্ট্রাকচার। এরপরে যেটা সেটা হচ্ছে যে ক্রোমাটিনের স্ট্রাকচার, ক্রোমাটিনের প্রকারভেদ হবে। ক্রোমাটিন সম্পর্কে বলার আগে এবার যে জিনিসটা একটুখানি বলবো, সেটা হচ্ছে যে এই যে আরআরএনএ বা আরআরএনএ সিনথেসিস যেটা বললাম না, তাহলে আরআরএনএ সিনথেসিস না হয় নিউক্লিওলাস থেকে হলো, তাহলে টিআরএনএ বা এমআরএনএ কি সিনথেসিস হয় না? হ্যাঁ, টিআরএনএ বা এমআরএনএও সিনথেসিস হয়। এবং সেটা কোথা থেকে হয় এবং সেটা কিসের মাধ্যমে? এই যে নিউক্লিয়ার পোর, এই নিউক্লিয়ার পোরের কাজ কি? নিউক্লিয়ার পোর কিন্তু ওইটা এবার পার করতে ব্যবহার করে। ঠিক আছে, সেই জিনিসটা নিয়ে একটুখানি বলে তারপরে ক্রোমাটিনটা সম্পর্কে, মানে ক্রোমাটিনের যে প্রকারভেদ, সেটা বলা হবে। ঠিক আছে, দেখা যাক কি বলতে হবে। প্রথমে বলতে হবে যে এই যে আরআরএনএ, এই আরআরএনএর সঙ্গে যদি আমার প্রোটিন কম্বিনেশান হয়, আরআরএনএ নিউক্লিওলাস থেকে তৈরি, যে আরআরএনএ নিউক্লিওলাস থেকে তৈরি হচ্ছে কি? আরআরএনএ। এই আরআরএনএর সঙ্গে কি তৈরি হচ্ছে? প্রোটিন কম্বাইন হচ্ছে। প্রোটিন কম্বাইন হয়ে এটা কী ফর্মেশন করছে? এটা হচ্ছে যে ফর্ম তৈরি করছে, কি তৈরি করছে? সাব ইউনিট অফ রাইবোজোম। রাইবোজোমের সাব ইউনিট তৈরি করছে। ঠিক আছে, হুইচ যেটা মুভ আউট বেরোচ্ছে, কোথায় বেরোচ্ছে? মুভ আউট বেরোচ্ছে ফ্রম নিউক্লিওপ্লাজম টু সাইটোপ্লাজম। যেটা নিউক্লিওপ্লাজম থেকে সাইটোপ্লাজমে বেরোচ্ছে ভায়া কিসের মাধ্যমে? ভায়া হচ্ছে আমাদের নিউক্লিয়ার পোর।
নিউক্লিয়ার পোরের মধ্যে, পোরের মাধ্যমে। তুমি নিচে যাও, নিচে যাও, আমি নিচে গিয়ে কথা বলতে যাও। তাহলে কি বললাম, আরআরএনএ, আরআরএনএটা কোথা থেকে তৈরি হয়েছিল? আরআরএনএটা তৈরি হয়েছিল আমাদের নিউক্লিওলাস থেকে। এই নিউক্লিওলাস থেকে তৈরি হওয়া যে আরআরএনএ, সেই আরআরএনএর সঙ্গে প্রোটিনের কম্বিনেশন হচ্ছে, প্রোটিনের কম্বিনেশনে সেটা কি তৈরি করছে? ফর্ম তৈরি করছে সাব ইউনিট অফ রাইবোজোম, রাইবোজোমের সাব ইউনিট তৈরি করছে, হুইচ মুভ আউট, যেটা বেরোচ্ছে কোথা থেকে বেরোচ্ছে? ফ্রম নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম থেকে বেরোবে কেন? নিউক্লিওপ্লাজম থেকে বেরোবে না কেন? কারণ হচ্ছে যে নিউক্লিওলাস কোথায় রয়েছে? নিউক্লিওলাস আমাদের নিউক্লিওপ্লাজমেই রয়েছে। তাহলে নিউক্লিওলাস থেকে বেরোচ্ছে, মানে নিউক্লিওপ্লাজম থেকে বেরোচ্ছে, কোথায় যাচ্ছে? সাইটোপ্লাজমে যাচ্ছে। কিসের মাধ্যমে? ভায়া নিউক্লিওপোর, নিউক্লিওপোরের মাধ্যমে। ওকে, বোঝা গেল। এবার বাকি যে পার্টগুলো, মানে বাকি যে জিনিসগুলো, বাকি জিনিস বলতে আমাদের যে টিআরএনএ রয়েছে, এমআরএনএ রয়েছে, সেগুলো কোথেকে তৈরি হচ্ছে? এই যে এমআরএনএও কিন্তু ফর্ম হচ্ছে। এমআরএনএ কী থেকে ফর্ম হচ্ছে? এমআরএনএ ফর্ম হচ্ছে কিন্তু আমাদের নিউক্লিওপ্লাজম থেকে, নিউক্লিওপ্লাজম থেকে, বা ফর্ম হচ্ছে নিউক্লিওপ্লাজম থেকে। এদিকে তোমার হচ্ছে টিআরএনএও সেম ফর্ম হচ্ছে তোমার নিউক্লিওপ্লাজম থেকে। ওকে, অপরদিকে এই যে আরআরএনএর কেসটা তো আমরা আগেই বলে দিয়েছি। আরআরএনএ কী করছিল? আরআরএনএ ফর্ম হচ্ছিল আমাদের নিউক্লিওলাস থেকে, বোঝা গেল? এটা তাহলে বোঝা গেল যে আরএনএর মধ্যে এমআরএনএ এবং টিআরএনএ উভয় কিন্তু নিউক্লিওপ্লাজম থেকে তৈরি হচ্ছে, বাট আরএনএ নিউক্লিওলাস থেকে তৈরি হচ্ছে। এবার যেটা আসছি আমরা, যেটা হচ্ছে যে আমাদের ক্রোমাটিনের টাইপ। ক্রোমাটিন দু প্রকার হয়। কি হয়? একটা হচ্ছে যে ইউক্রোমাটিন, একটা হচ্ছে আমাদের ইউক্রোমাটিন, আর একটা হচ্ছে আমাদের হেটেরোক্রোমাটিন। হোয়াট ইজ ইউক্রোমাটিন এবং হোয়াট ইজ হেটেরোক্রোমাটিন? ইউক্রোমাটিন কি? ইউক্রোমাটিন হচ্ছে যে আমাদের যে ইন্টারফেস দশা বলেছি, সেই ইন্টারফেস দশায় যদি সেটা প্রসারিত অবস্থায় থাকে তখন সেটা হচ্ছে ইউক্রোমাটিন, মানে হচ্ছে আদি ক্রোমাটিন। আর হেটেরোক্রোমাটিন কি? হেটেরোক্রোমাটিন হচ্ছে কি? হেটেরোক্রোমাটিন ওই এই ইন্টারফেস দশায় সেটা কুণ্ডলীকৃত অবস্থায় থাকছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে যেহেতু ওটা প্রসারিত অবস্থায় থাকছে, কোনটা? ইউক্রোমাটিনটা, সেহেতু ওটাকে যদি রঞ্জিত করা হয়, অর্থাৎ ডাই দিয়ে যদি কালার করা হয়, তাহলে সেটা কী হবে? সেটা হচ্ছে হালকা কালার দেবে। ওকে, আর যেটা হচ্ছে হেটেরোক্রোমাটিন, সে যেহেতু কুণ্ডলীকৃত অবস্থায় থাকছে, সেহেতু তাকে যদি ডাই করা হয়, স্টেন করা হয়, তাহলে সেটা ডার্ক কালার দেবে। বোঝা গেল? আর একটা 2 নম্বর পয়েন্ট, যান্ত্রিক গোলযোগের কারণে কালকে যেখানে স্টপ হয়েছিল, যে ক্রোমোজোমের প্রকারভেদ, এই ক্রোমাটিনের প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। ক্রোমাটিনের প্রকারভেদ কি বলেছি? ক্রোমাটিনের প্রকারভেদ আমরা বলেছি ক্রোমাটিনকে দুটো ভাগে ভাগ করা যায়। ক্রোমাটিনকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। কি কি? একটা বলেছিলাম ইউক্রোমাটিন, আর একটা বলেছিলাম আমরা হেটেরোক্রোমাটিন। একটা ইউক্রোমাটিন, একটা হেটেরোক্রোমাটিন। এবার তাহলে এই কি ইউক্রোমাটিন কি আর হেটেরোক্রোমাটিন কি সেটা একটুখানি বলে নিই। ইউক্রোমাটিন কি? ইউক্রোমাটিন হচ্ছে যে কি, ইন্টারফেস দশায়, আমরা যে ইন্টারফেস দশা পড়ি, সেই ইন্টারফেস দশায় যদি ক্রোমোজোম কুণ্ডলীকৃতভাবে অবস্থান করে, সেটা কে? সেটা হচ্ছে আমাদের হেটেরোক্রোমাটিন। আর অপরদিকে ইউক্রোমাটিন কি? ইউক্রোমাটিন সেটা হচ্ছে কুণ্ডলীকৃত নয়, প্রসারিত অবস্থায় অবস্থান করে, অর্থাৎ সে কনডেন্স হিসেবে থাকে না। তাহলে সেটা লিখে নিই যে ইন ইন্টারফেস দশায় ক্রোমাটিন বা ইট ডু নট কনডেন্স। ওকে, আর এ কী করে? হচ্ছে কনডেন্স করে থাকে ইন ইন্টারফেস দশায় ইট কনডেন্স। ওকে, তারপর এবার দেখ, এ যেহেতু কনডেন্স হিসেবে থাকে না, সেহেতু একে যখন রঞ্জিত করা হয়, মানে রঞ্জকে যখন ডাই দিয়ে বা কালার দিয়ে যখন তাকে কালারিং করা হয়, এই যেহেতু কনডেন্স হিসেবে থাকে না, তাহলে লাইট কালার ধারণ করবে, আর যেহেতু কনডেন্স হিসেবে থাকে তাহলে এই ডার্ক কালার ধারণ করবে। বলছে কি, আফটার স্টেনিং স্টেন করবার পরে এটা
ধারণ করে, ইট লাইট ইন কালার, লাইট ইন কালার। আর এ কি করে, আফটার স্টেনিং ইট ডার্ক ইন কালার। ওকে, ও লাইট ইন কালার আর হেটেরোক্রোমাটিন ডার্ক কালার ধারণ করছে। ঠিক আছে, বোঝা গেল। এবার একটা জিনিস, এর মধ্যে মানে ইউক্রোমাটিন কিন্তু আমাদের যে সক্রিয় জিন বা এফেক্টিভ জিন, সেই এফেক্টিভ জিনটাকে কালেক্ট করে, ক্যারি করে। ওকে, বাট হেটেরোক্রোমাটিন কিন্তু সেটা করে না। তার মানে ইউক্রোমাটিন ক্যারি করছে, কি ক্যারি করছে, আমাদের এফেক্টিভ জিনকে। ইট ক্যারি, এটা ক্যারি করছে এফেক্টিভ জিন। ওকে, আর এ কি ক্যারি করছে, এফেক্টিভ জিনকে ক্যারি করে না। ইট ডু নট ক্যারি, ডোন্ট ক্যারি এফেক্টিভ জিন। এফেক্টিভ জিনকে ক্যারি করে না। তাহলে এটা হয়ে গেল আমাদের মোটামুটিভাবে ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিনের পার্থক্য। এবার যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমাদের যে মেটাফেজিক যে ক্রোমোজোম, সে মেটাফেজিক ক্রোমোজোম দেখতে কেমন, তার কী কী পার্ট রয়েছে সেটা কি বলবো। মেটাফেজিক ক্রোমোজোম, মেটাফেজিক ক্রোমোজোম দেখতে কেমন, ঠিক আছে দেখা যাক। ঠিক আছে, তাহলে কি এই দুটো কি, এই দুটো হচ্ছে আমাদের, এই দুটো কি, এই দুটো হচ্ছে আমাদের এই 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 যে অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের সিস্টার ক্রোমাটিড একটা, এই অংশটা হচ্ছে আমাদের একটা সিস্টার ক্রোমাটিড। পয়েন্টিংগুলো এবার ঝটঝট করে নামগুলো লিখে ফেলি, কোনটা কি, এটা কি, এটা হচ্ছে আমাদের সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড। এই অংশটার নাম কি, এই অংশটার নাম কাইনেটোকোর, কাইনেটোকোর। ওকে, এই অংশটার নাম কি, এই অংশটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার। ওকে, এটা কি টেলোমিয়ার রিজিয়ান, টেলোমিয়ার রিজিয়ান এটা কি রয়েছে, এই অংশটা স্যাটেলাইট বডি। ওকে, স্যাটেলাইট বডি। তাহলে স্যাটেলাইট বডি সম্পর্কে কিছু কি বলা যাবে, এটা হচ্ছে মোটামুটিভাবে মেটাফেজিক ক্রোমোজোমের স্ট্রাকচার। দুটো সিস্টার ক্রোমাটিড থাকে, সিস্টার ক্রোমাটিডের সংখ্যা যদি নাম্বার যদি বলা হয় তাহলে সিস্টার ক্রোমাটিডের নাম্বার বললে এখানে সিস্টার ক্রোমাটিডের নাম্বার হচ্ছে 4। ওকে, সরি, সিস্টার ক্রোমাটিডের নাম্বার হচ্ছে 2, সিস্টার ক্রোমাটিডের নাম্বার হচ্ছে 2। আর যদি নাম্বার অফ আর্ম বলা হয়, নাম্বার অফ আর্ম যদি বলা হয়, আর্মের নাম্বার বলে 4টে। কেন, এইখান থেকে এইটুকুনি একটা আর্ম, এইখান থেকে এইটুকুনি একটা আর্ম, এখান থেকে এইটুকুনি একটা আর্ম, এখান থেকে এইটুকুনি একটা আর্ম, মোট আর্মের সংখ্যা হচ্ছে 4টে। বাট সিস্টার ক্রোমাটিড হচ্ছে এই পুরোটা একটা সিস্টার ক্রোমাটিড, এদিকে পুরোটা একটা সিস্টার ক্রোমাটিড, সেই কারণে সিস্টার ক্রোমাটিডের সংখ্যা হচ্ছে 2টো।
এবার হচ্ছে স্যাটেলাইট বডি সম্পর্কে যদি কিছু বলা হয়, যে স্যাটেলাইট বডি কী বা স্যাটেলাইট বডি সম্পর্কে কিছু একটা জাস্ট ধারণা দেওয়া হয়, তাহলে কী বলবো আমরা? বলতে পারবো কি? ধারণা কিছু কি দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবো। স্যাটেলাইট বডি প্রথম কথা কোথায় অবস্থান করছে? স্যাটেলাইট বডি অবস্থান করছে কোথায়? আমাদের টার্মিনাল এন্ডে, অর্থাৎ টেলোমিয়ার রিজনে। এটা তাহলে প্রথম অপশান কি বলবো? প্রেজেন্ট ইন টেলোমিয়ার রিজন। প্রেজেন্ট ইন টেলোমিয়ার রিজনে সে প্রেজেন্ট থাকছে, অবস্থান করছে। দেন হচ্ছে যে কি? দেন বলবো যে এটা হচ্ছে যে কোনো ক্রোমোজোমের ক্ষেত্রে থাকতেও পারে, কোনো ক্রোমোজোমের ক্ষেত্রে নাও থাকতে পারে, অর্থাৎ ইট প্রেজেন্ট অর মে বি নট, মে বি প্রেজেন্ট অর নট, মে বি প্রেজেন্ট অর নট, থাকতেও পারে আবার নাও পারে। ওকে, আর কি? আর হচ্ছে যে কি এই যে স্যাটেলাইট বডি, এই যে রিজিয়নটা, এই রিজিয়নটা কি স্টেন করলে স্টেন কালার দেয়? না, নো কালার উইথ স্টেন করলে বা ডাই দিয়ে কালার করলে সেটা কোনো রকম কোনো কালার তৈরি করে না। তাহলে কি বলবো? নো কালার উইথ স্টেন দিয়ে কালার করলে কোনো রকম কোনো কালার দেয় না। আর কি? আর হচ্ছে যে এই রিজিয়নে হচ্ছে যে NOR বা নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন অবস্থান করছে। কি অবস্থান করছে? নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন প্রেজেন্ট। ঠিক আছে, এইটা হলো মোটামুটিভাবে আমাদের স্যাটেলাইট বডির সম্পর্কে বলা হলো। কী কী তাহলে বললাম এই স্লাইডে? ক্রোমাটিনকে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে ইউক্রোমাটিন, একটা হেটেরোক্রোমাটিন। ইউক্রোমাটিন কিন্তু ইন্টারফেস দশাতে কন্ডেন্স অবস্থায় অবস্থান করে না, যেখানে হেটেরোক্রোমাটিন কন্ডেন্স হিসেবে অর্থাৎ কুণ্ডলীকৃতভাবে অবস্থান করে। যেহেতু কুণ্ডলীকৃতভাবে অবস্থান করে না, সেহেতু স্টেন করার পরে লাইট কালার দেবে। এই যেহেতু কুণ্ডলীকৃতভাবে অবস্থান করে, তাহলে স্টেন করার পরে ডার্ক কালার দিচ্ছে। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এই এফেক্টিভ জিনকে ক্যারি করছে, কে ক্যারি করছে? ইউক্রোমাটিন। অপরদিকে হেটেরোক্রোমাটিন ক্যারি করছে না। ওকে, এটা হচ্ছে ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিনের পার্থক্য হলো, মানে ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিন সম্পর্কে বলা হলো। দেন আমরা বলবো মেটাফেজিক ক্রোমোজোম কেমন দেখতে। মেটাফেজিক ক্রোমোজোম মোটামুটিভাবে এরকম দেখতে, যেখানে দুটো সিস্টার ক্রোমাটিড থাকে, যার আর্ম সংখ্যা হচ্ছে 4টে, এবং একটা সেন্ট্রোমিয়ার থাকে, দুপাশে দুটো কাইনেটোকোর লেগে থাকে। কেন কাইনেটোকোর লেগে থাকে? কারণ এর পরবর্তী দশা হচ্ছে অ্যানাফেজ দশা, যে অ্যানাফেজ দশা এই কাইনেটোকোর রিজিয়নে স্পিন্ডল ফাইবার যুক্ত হবে এবং সিস্টার ক্রোমাটিডকে মাঝখান থেকে ইকুয়ালি ডিভাইড করে দুটো সেলে ট্রান্সফার করবে। আর কি থাকে? আর হচ্ছে যে কোনো ক্রোমোজোমের ক্ষেত্রে স্যাটেলাইট বডি থাকতে পারে টেলোমিয়ার রিজিয়নে। সেই স্যাটেলাইট বডি সম্পর্কে বলতে গিয়ে বললাম যে এটা টেলোমিয়ার রিজিয়নে প্রেজেন্ট থাকে, কারো ক্ষেত্রে থাকতে পারে, আবার কারো ক্ষেত্রে নাও থাকতে পারে। আবার অপরদিকে হচ্ছে যে এটা কোনো রকম কোনো কালার দিয়ে স্টেন করলে এটা কোনো রকম কোনো কালারে স্টেন হয় না, বলছে নো কালার উইথ স্টেনের মাধ্যমে কোনো কালার হয় না। আর এখানে হচ্ছে যে NOR রিজিয়ন প্রেজেন্ট থাকে। NOR রিজিয়ন মানে হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন। নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন কিন্তু এখানে প্রেজেন্ট থাকে। বোঝা গেল? এটা কি হলো? এটা হলো আমাদের মোটামুটিভাবে নিউক্লিয়াসের গঠন বা নিউক্লিয়াস বলছি ক্রোমোজোমটা কেমন দেখতে সেটা বলা হলো। এবার যেটা বলবো সেটা বলবো যে এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার রিজিয়নের এই সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমকে 4টে ভাগে ভাগ করা হয়। কটা ভাগে ভাগ করা হয়? ক্রোমোজোমকে 4টে ভাগে ভাগ করা হয়। সেই 4টে ভাগগুলো কী কী? তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমের যে 4টে ভাগ, সেই 4টে ভাগ নিয়ে আবার আলোচনা হবে। সেটা কী কী? একটা হচ্ছে যে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক, দেন হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, তারপরে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, অ্যান্ড অ্যাট লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে আমাদের টেলোসেন্ট্রিক। তাই নামের সঙ্গে কি মেলানো রয়েছে? হ্যাঁ, মেলানো রয়েছে। মেটাসেন্ট্রিক, মেটা কথার অর্থ কি? মেটা অর্থাৎ নিয়ারলি অ্যাবাউট মিডল, অর্থাৎ মিডলে যখন সেন্ট্রোমিয়ার অবস্থান করবে তখন তাকে বলবো আমরা মেটাসেন্ট্রিক। আর তারপর হচ্ছে কি সাবমেটাসেন্ট্রিক যখন কিছুটা সে টুয়ার্ডস হবে কিসের দিকে? টেল এন্ডের দিকে যখন টুয়ার্ডস হবে তখন হচ্ছে যে সাবমেটাসেন্ট্রিক। দেন অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে যে একদম টুয়ার্ডস এন্ডের দিকে যখন চলে গেছে তখন হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, এই অ্যাক্রোসেন্ট্রিক। অ্যান্ড টেলোসেন্ট্রিক হচ্ছে যখন সে একদম এন্ডে চলে গেছে এবং সেখানে ক্ষেত্রে কোনো চারটে কোনো আর্ম থাকবে না। ঠিক আছে, এবার এটা তাহলে কী বলবো? এবার বলবো যে হচ্ছে যে ক্রোমোজোমের ভাগটা বা টাইপ অফ ক্রোমোজোম। on the
basis of on the basis of centromere. On the basis, on the position of centromere. কি কি একদম প্রথমে যেটা বলবো সেটা কি, এক নম্বর টাইপ যেটা হচ্ছে যে আমাদের মেটাসেন্ট্রিক। ওকে, দেখো প্রথম যে কথাটা আসছে মেটাসেন্ট্রিক, মাইন্ড ইট, মেটা কথার মানে কি, মেটা কথার অর্থ হচ্ছে মিডল, অর্থাৎ সেন্ট্রোমিয়ার ইজ ইন মিডল পজিশন। সেন্ট্রোমিয়ার ইজ ইন সেন্টারে থাকবে, অর্থাৎ মিডিলে থাকবে। ঠিক আছে, দেখতে কেমন? এরকম দেখতে হবে, এবং এর ক্ষেত্রে চারটে বাহুই কিন্তু ইকুয়াল হবে। এখানে কিন্তু একটা জিনিস লিখে দে, ফোর আর্ম ইজ ইকুয়াল, ফোর আর্ম ইজ ইকুয়াল। ওকে, তারপর হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক কি, সাবমেটাসেন্ট্রিক হচ্ছে টুয়ার্ডস এন্ডের দিকে যাবে, এন্ডের দিকে কিছুটা সে সরে যাবে, মানে সেন্ট্রোমিয়ারটা কিছুটা এন্ডের দিকে সরে যাবে, বা তোমার হচ্ছে যে টেলের দিকে সরে যাবে, তার মানে হচ্ছে যে মুভ টুয়ার্ডস সেন্ট্রোমিয়ার। টুয়ার্ডস এন্ড দেখতে কেমন? দেখতে হচ্ছে কিছুটা ছোট হবে, ওকে। এরকম। এবার হচ্ছে কি সাবমেটাসেন্ট্রিকের পর হচ্ছে যে অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিকটা কি, অ্যাক্রোসেন্ট্রিকটা হচ্ছে যে যখন এটা টুয়ার্ডস এন্ড, এটা সেন্ট্রোমিয়ার ফার্দার মুভস টুয়ার্ডস এন্ড, মানে ফার্দার মুভ মানে এরপরেও মুভ করবে কোথায়, এন্ডের দিকে। কেমন দেখতে হবে? আর একটু ছোট হবে, আর্মটা একটা শর্ট আর্মটা আরও ছোট হবে। বোঝা গেল? শর্ট আর্ম মানে ছোট হলো। দেন হচ্ছে টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিকটা কি, টেলোসেন্ট্রিক হচ্ছে যে যখন এটা এই সেন্ট্রোমিয়ারটা টুয়ার্ডস এন্ড, একদম এন্ড বা টেলে যখন চলে যাবে, সেন্ট্রোমিয়ার টুয়ার্ডস এন্ড বা সেন্ট্রোমিয়ার অ্যাট এন্ডিং পজিশন। ইজ এন্ডিং পজিশন। কেমন দেখতে হবে? দেখতে হবে এর ক্ষেত্রে কিন্তু চারটে আর্ম থাকবে না, এর ক্ষেত্রে দুটো আর্মই অবস্থান করবে, এবং একদম মাথার দিকে কে থাকবে, মাথার দিকে থাকবে সেন্ট্রোমিয়ার।
বোঝা গেল? তাহলে কি কি বললাম? টাইপ অফ দ্য ক্রোমোজোম অন দ্য পজিশন অফ সেন্ট্রোমিয়ার, মেটাসেন্ট্রিক যেটা সেন্ট্রোমিয়ার যখন মিডিলে থাকবে, সাবমেটাসেন্ট্রিক যখন কিছুটা ওই সেন্ট্রোমিয়ার উপরের দিকে চলে আসবে, যখন কিছুটা একটা অসমান আনইকুয়াল একটা কন্ডিশন তৈরি হবে। তারপর হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক যখন সেন্ট্রোমিয়ার আরও উপরের দিকে মানে আরও এন্ডের দিকে যখন চলে যাবে, তখন সেটার ক্ষেত্রে আরও আনইকুয়াল কন্ডিশন তৈরি হবে। এবং টেলোসেন্ট্রিক যখন একদম টেলে অবস্থান করবে, অর্থাৎ এর ক্ষেত্রে 2 আর্ম প্রেজেন্ট। ওর ক্ষেত্রে যেমন 4 আর্ম ইকুয়াল ছিল, এর ক্ষেত্রে অনলি অন 2 আর্ম প্রেজেন্ট, দুটো আর্ম কেবলমাত্র এর ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, এটা গেল ক্রোমোজোমের পার্ট চলে গেল। এবার যেটা বলবো সেটা হচ্ছে আমাদের মাইক্রোবডি সম্পর্কে আলোচনা হবে। মাইক্রোবডি জাস্ট দুটো জিনিস নিয়ে বলা হবে। সেটা কি কি? একটা হচ্ছে আমাদের প্যারক্সিজম, একটা হচ্ছে গ্লাইকোসিজম। প্ল্যান্ট সেল অ্যানিমাল সেল উভয়ের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এটা প্ল্যান্ট সেল অ্যানিমাল সেল উভয় সেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ভ্যাকুয়াল লাইক স্ট্রাকচার হয়। ঠিক আছে, এটা তাহলে হয়েছে। এবার মাইক্রোবডি নিয়ে যেটা বলবো, জাস্ট গ্লাইকোসিজম এবং পেরক্সিজম, তার মধ্যেও পেরক্সিজম নিয়ে পারক্সিডেজ এবং মানে পারক্সিজম, তার মধ্যেও পারক্সিজম নিয়ে একটুখানি আলোচনা হবে, কারণ পারক্সিজমের মধ্যে দুটো এনজাইম রয়েছে, সেই এনজাইম দুটো নিয়ে একটুখানি বলবো, জাস্ট আর কিচ্ছু না। মাইক্রোবডি সম্পর্কে বিশেষ কিছু নেই। মাইক্রোবডিস কোথায় দেখতে পাওয়া যায়? ইট ইজ প্রেজেন্ট ইন অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট সেল উভয় সেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ভ্যাকুয়াল লাইক স্ট্রাকচার। প্রেজেন্ট অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট সেল, তারপর হচ্ছে লুকস লাইক ভ্যাকুয়াল লাইক স্ট্রাকচার। ভ্যাকুয়াল লাইক স্ট্রাকচার মানে কি? ভ্যাকুয়াল লাইক স্ট্রাকচার মানে ভেতরে গহ্বর থাকবে, ফাঁকা থাকবে, তার মধ্যে এনজাইম প্রেজেন্ট থাকবে। ওকে, তার মধ্যে কি থাকবে? তার মধ্যে হচ্ছে যে এনজাইম প্রেজেন্ট থাকবে। এবার হচ্ছে এর মধ্যে কিছু স্পেশাল এনজাইম থাকে, যে স্পেশাল এনজাইম কী করে? স্পেশাল এনজাইম হচ্ছে তার স্পেসিফিক কিছু কাজকর্ম করে, ফর স্পেশাল প্রসেসের জন্য ব্যবহার করে। ঠিক আছে, কী কাজ করে? কিছু কিছু স্পেশাল প্রসেসের জন্য তাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, সেটা একটুখানি লিখে দিই। এর মধ্যে থাকে কিছু স্পেশাল এনজাইম, হ্যাভ স্পেশাল এনজাইম হুইচ হ্যাভ স্পেশাল some further special process, have special enzyme inside it for special process. স্পেশাল প্রসেসের জন্য। ওকে, এবার এর এক্সাম্পল কী কী? এক্সাম্পল দেখো লিখে ফেলো। এক্সাম্পল হচ্ছে যে কি? এক নম্বর কি? এক নম্বর হচ্ছে যে আমাদের প্যারক্সিজম, আর একটা হচ্ছে গ্লাইকোসিজম। প্যারক্সিজম অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট সেল উভয়ের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট সেল। ওকে, আরেকটা কি? আরেকটা হচ্ছে গ্লাইকোসিজম। এটা কেবলমাত্র প্ল্যান্ট সেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, অনলি প্ল্যান্ট সেল। এবার হচ্ছে যে আমরা এই প্যারক্সিজম সম্পর্কেই বলবো। প্যারক্সিজমের মধ্যে দুটো এনজাইম পাওয়া যায়। কী কী এনজাইম পাওয়া যায়? একটা হচ্ছে তো ক্যাটালেজ এনজাইম পাওয়া যায়, আর একটা কী পাওয়া যায়? একটা হচ্ছে যে প্যারক্সিডেজ এনজাইম পাওয়া যায়। প্যারক্সিজমের মধ্যে ক্যাটালেজ এবং প্যারক্সিডেজ এনজাইম পাওয়া যায়, যাদের মেনলি স্পেশাল কাজ কি? স্পেশাল কাজ হচ্ছে যে আমাদের যে বাই প্রোডাক্ট হিসেবে বিভিন্ন রিয়াকশনের বাই প্রোডাক্ট হিসেবে যে H2 বেরোয়, সেই H2 ডিটক্সিফিকেশন কাজ করে, মানে H2 কে ভাঙতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে কী কী বললাম? এবার হচ্ছে প্যারক্সিজম সম্পর্কে একটুখানি জাস্ট একটু বলবো। প্যারক্সিজমের মধ্যে দুটো এনজাইম থাকে, বাস এটা হয়ে গেলেই মাইক্রোবডি শেষ। Two type of enzyme present. এক নম্বর কি? এক নম্বর হচ্ছে তোমার হচ্ছে যে প্যারক্সিডেজ, দু নম্বর কি? দু নম্বর হচ্ছে ক্যাটালেজ।
ওকে, পারঅক্সিডেজ এবং ক্যাটালেজ এদের অ্যাকচুয়ালি কাজ কি? এটা হচ্ছে যে H2O2 মানে বাইপ্রোডাক্ট, এনজাইমের বাইপ্রোডাক্ট, এনজাইম বলছে বিভিন্ন রিঅ্যাকশনের বাইপ্রোডাক্ট হিসেবে যে H2O2 রিলিজ হয় সেই H2O2 ভাঙতে ব্যবহার করা হয়। ওটাই লেখ, বিভিন্ন এর বাইপ্রোডাক্ট হিসেবে যে H2O2 রিলিজ হয় তাকে ভাঙতে ব্যবহৃত হয়। মানেটা কি? মানেটা হচ্ছে এটাই যে হচ্ছে যে মাইক্রোবাডি সেখানে হচ্ছে ভ্যাকুয়াল লাইক একটা স্ট্রাকচার যেটা মেমব্রেন মাউন্ট হয় এবং এটা জেনারেলি কী হিসেবে ব্যবহৃত, তার মধ্যে কিছু কিছু স্পেশাল এনজাইম থাকে যে স্পেশাল এনজাইম কিছু কিছু স্পেশাল ওয়ার্ক করে। ওকে, যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলছি পারক্সিজম, গ্লাইকোসিজম। পারক্সিজম বোথ প্ল্যান্ট সেল অ্যানিমাল সেল উভয়ের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, গ্লাইকোসিজমকে অনলি প্ল্যান্ট সেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এবার পারক্সিজমের মধ্যে কী থাকে? পারক্সিজমের মধ্যে দুটো টাইপের এনজাইম থাকে, একটা হচ্ছে পারক্সিডেজ, একটা হচ্ছে ক্যাটালেজ। পারক্সিডেজ এবং ক্যাটালেজ অ্যাকচুয়ালি করে কি? অ্যাকচুয়ালি করে হচ্ছে যে বিভিন্ন রিয়াকশানে যে বাইপ্রোডাক্ট হিসেবে H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারক্সাইড যেটা মানে বেরোচ্ছে, সেই হাইড্রোজেন পারক্সাইডকে ভাঙতে ব্যবহার করে, অর্থাৎ হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে সেটাকে সেলের বাইরে নিক্ষেপ করে দেয়, অর্থাৎ সেলটা যাতে টক্সিফাইড না হয়। এইটা ঠিক আছে, এইটা গেল আজকে মোটামুটিভাবে আমাদের নিউক্লিয়াস এবং হচ্ছে যে আমাদের মাইক্রোবডি। এর পরের দিন যেটা নেক্সট হবে সেটা হচ্ছে যে আমাদের সেল চেম্বার, মানে সেলের হিস্ট্রি, সেলটা কেমন দেখতে, কে প্রথম আবিষ্কার করেছিল, এইগুলো নিয়ে সেল তত্ত্ব নিয়ে আলোচনা হবে, কিছু হিস্ট্রি নিয়ে এবং কিছু এই চ্যাপ্টারের লাস্ট লেকচার হবে সেদিনই, সেটা হচ্ছে যে কিছু প্রশ্নপত্র সেদিন হবে, তেমন হচ্ছে যে সেলের হিস্ট্রি হবে এবং এই ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক সেলের লাস্ট কয়েকটা 10-15টার মতো প্রশ্ন একটু আলোচনা হবে। ওকে, বুঝে গেল?